আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আমি আপওয়ার্কে একটা জব খুঁজে বের করেছি, এরপর সেই জবে অ্যাপ্লাই করেছি, কিভাবে কভার লেটার কিভাবে লিখেছি, কাজটা পাওয়ার পরে সেই কাজটা কিভাবে করব এবং কিভাবে আমি ক্লায়েন্টকে সেটা জমা দেব। অলরেডি আপনি ভিডিওর টাইমলাইন দেখতে পাচ্ছেন, ভিডিওটা অনেক বড়। এরকম একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রমের দরকার হয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন সময় কাজ নিতে চান, কিন্তু কিভাবে কাজটা করবেন বা কিভাবে কাজটা ক্লায়েন্টকে জমা দিবেন এই ব্যাপারে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তো কিভাবে এই কাজগুলো আপনি স্টেপ বাই স্টেপ করবেন আজকের ভিডিওতে সেটাই আপনার সাথে কথা বলবো। তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। এবং আজকের এই প্রজেক্টটা কত ডলার প্রাইস হতে পারে এবং আপনি এরকম একটা প্রজেক্ট পেলে কত ডলার চার্জ করতেন সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি এক্সাইটেড হন এই পুরো ভিডিও সম্পর্কে, সেক্ষেত্রে আপনি এখনই কমেন্টে লিখুন এক্সাইটেড। এটা যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে, আমি প্রথমে আপওয়ার্কে লগ ইন করি এবং আমি চাচ্ছিলাম যে রিসেন্টলি আমার চ্যানেলে অনেকগুলো নো কোড ওয়ার্ডপ্রেসের ভিডিও গেছে, তো আমি চাচ্ছিলাম যে এরকম কোনো একটা প্রজেক্ট যদি হয় তাহলে আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারবো। এবং এই প্রজেক্টটা আমি নিয়েছি জাস্ট এই কারণেই, এই ভিডিওটা বানাবো সেজন্য। তো প্রথমেই আমি আপনাকে একটু প্রজেক্টের যে ডেসক্রিপশনটা সেটা আমি একটু আপনাকে দেখাবো। তো আমি যখন জবে অ্যাপ্লাই করি তখন আমি হচ্ছে এই জবের একটা স্ক্রিনশট রেখে দিই যাতে করে আপনাদেরকে এটা দেখাতে পারি। আমি এই প্রজেক্টে কাজই করেছি এই কারণেই, আপনাদেরকে দেখাবো বলে যে কিভাবে এরকম একটা প্রজেক্ট কমপ্লিট করতে হয়, যে কারণে আমি একদম প্রত্যেকটা জিনিস আগে থেকেই ডকুমেন্ট করছিলাম। এবং এমন না যে আমি একটা জবে বিট করেছি এবং একটা জবই পেয়েছি, আমি কয়েকটা জবে বিট করার পরে একটা জব পেয়েছি। তো এই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে আমার ডকুমেন্টেশন নিতে হয়েছে, কিন্তু যে জবটা সাকসেসফুলি আমি পেয়েছি সেটাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এটা আপওয়ার্কের একটা প্রজেক্ট ছিল এবং এখানে দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার নিডেড ফর বিজনেস সার্ভিস ওয়েবসাইট, এবং এটা এলিমেন্টর দিয়ে তারা বলে দিচ্ছে তারা একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার চায় এবং যে এলিমেন্টর দিয়ে কাজ করবে এরকম। জব ডেসক্রিপশনটা যদি আপনি একটু চেক করেন যে উই আর লুকিং ফর এন, আচ্ছা যখনই আপনি জব অ্যাপ্লাই করবেন আপওয়ার্কে তখন আপনি প্রথমত জবের টাইটেলটাও খেয়াল করবেন, এর পাশে একটু আরও জিনিসপত্র খেয়াল করবেন। যেমন এই জবে অ্যাপ্লাই করতে আমার কতগুলো কানেক্ট খরচ হবে, দেখেন এখানে আমার 11টা কানেক্ট খরচ হবে। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার 11টা কানেক্ট খরচ হবে, এর মানে হচ্ছে আপনাকে কিন্তু আপওয়ার্কে কানেক্ট পারচেস করতে হয়। এবং আপনি যদি আপনার কানেক্ট পারচেস না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো প্রতি মাসেই আপওয়ার্ক ফ্রিতে অল্প কিছু কিছু কানেক্ট দেয়, যেটা সর্বোচ্চ 120 পর্যন্ত যে যখন ঠেকবে এরপরে আর কোনো কানেক্ট বাড়বে না, অটোমেটিক আপনাকে কানেক্ট পারচেস করে করে বাড়াতে হবে। যে কারণে আপনি যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করবেন আপনাকে একটু খেয়াল রাখতে হবে এই জবে অ্যাপ্লাইয়ের জন্য আমার কত কানেক্ট খরচ হবে। কারণ আপনি যদি এটা খেয়াল না করেন অনেক সময় হবে যে অনেকেই স্প্যামিংয়ের জন্য 30টা 40টা কানেক্ট দিয়ে রাখে অনেক ক্ষেত্রে। তো আপনি যদি সেটা করেন আপনি অ্যাপ্লাই করে ফেললেন, আপনার খরচ বেশি হলো। তো আসলে আমি এই জবটার জন্য কতটা সিরিয়াস এটা বোঝার জন্য সবার আগে আপনি কানেক্টটা খেয়াল করবেন। সেকেন্ড, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা। যদিও আমাদের মধ্যে অনেক এক্সপার্টরা বলেন যে পেমেন্ট মেথড যদি আনভেরিফাইডও থাকে সমস্যা নেই, আপনি কাজ করতে পারেন, বিট করতে পারেন, ক্লায়েন্টরা পেমেন্ট মেথড পরে ভেরিফাইড করে নেবে। কিন্তু আমি অনেককে দেখেছি যারা জাস্ট টেস্টিং পারপাসে জব পোস্ট করে এবং আপনি যদি সেখানে অ্যাপ্লাই করেন আপনার কানেক্ট কিন্তু খরচ হলো, আপনার টাকা কিন্তু খরচ হলো। এখন সে আপনাকে হায়ার যদি না করে সেক্ষেত্রে এটা আপনার জন্য একটু লস। এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই পেমেন্ট মেথড যাদের ভেরিফাইড আছে তাদের জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করাটা আপনার জন্য ওয়াইজ, আপনার কানেকশন লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপরে যেটা দেখেন সেটা হচ্ছে যে ফোন নম্বর ভেরিফাইড আছে কিনা এটা চেক করতে পারেন। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লায়েন্টের ডেমোগ্রাফিকটা একটু বোঝার চেষ্টা করবেন, সে কোন দেশের ক্লায়েন্ট। আপনি নিশ্চয়ই অনেকগুলো দেশ আছে যেসব দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতে চাইবেন না, সেই সব দেশেরও যে সব ক্লায়েন্ট খারাপ এরকম না, কিন্তু অনেক ক্লায়েন্টই আছেন যারা প্রচুর ভোগায়, প্রচুর ঝামেলা করে। এই জন্য আমরা অনেক সময় ওইসব দেশগুলোকে অ্যাভয়েড করি। যেমন ভারতীয় ক্লায়েন্টদের আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, ফিলিপাইনি ক্লায়েন্টদের আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, শ্রীলঙ্কান ক্লায়েন্টদেরকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরে ইসরায়েলি ক্লায়েন্টদের আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এদের একটা বড় কারণ হচ্ছে এরা প্রচুর ভোগায়, হ্যাঁ। আর এরা হচ্ছে যেহেতু থার্ড পার্টিও না, মানে নর্মালি আমরা যখন আপওয়ার্কে কাজ করবেন এরা বেশিরভাগই হচ্ছে সেকেন্ড পার্টি হয়, মানে মূল ক্লায়েন্টরা বেশিরভাগ ক্ষেত্রে আপওয়ার্কে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে ওই যে মূল ক্লায়েন্টের থেকে কাজ নেয় কোনো একটা এজেন্সি, তারা আপওয়ার্ক, ফাইবার এইসব মার্কেট প্লেসের মাধ্যমে আমাদেরকে কাজ দেয়। এখন আপনি যখন ফিলিপাইনি, শ্রীলঙ্কান এদের সাথে কাজ করতে চাইবেন, এরা ওই যে সেকেন্ড স্টেজেরও না, এরা থার্ড ফোর্থ স্টেজের। এরা চায় যে আপনার ধরেন একটা প্রজেক্ট $1000 একটা প্রজেক্ট এরা নিতে চাইবে, এদের বাজেটই থাকে $150 বা $200, তারা আপনাকে $50-60 দিয়ে করাতে চাইবে। তো এদের সাথে কাজ করতে গেলে আপনি একে তো টাকাও বেশি পাবেন না, আবার যেহেতু তাদের আগে আরও অনেকগুলা চেইন আছে, আপনি কাজটা কমপ্লিট করার পরে প্রত্যেকটা চেইন ধরে মূল ক্লায়েন্টের কাছে যাবে, প্রত্যেকে রিভিশন দিবে, আপনার কাছে আসবে, মানে অনেক পেইন হবে। এই জন্য আমরা সাধারণত এসব দেশের ক্লায়েন্টদের সাথে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। তো আপনি এই ডেমোগ্রাফিকটা চেক করবেন। এরপরে আপনি একটু ক্লায়েন্টের বিহেভিয়ারটা খুঁজবেন, যেমন তার
হায়ারিং পার্সেন্টেজ কেমন, সে আসলে জব পোস্ট যখন করে তখন সে কত পার্সেন্ট হায়ার করে। আপনি দেখেন সে 62টা জব পোস্ট করেছে, 86% হায়ারিং রেট এবং 17টা ওপেন জব এখন আছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে সে কন্টিনিউয়াসলি আপওয়ার্ক থেকে হায়ার করে এবং তার হায়ারিং রেটটাও অনেক ভালো, সে কন্টিনিউয়াসলি জব পোস্ট করে। তার মানে এই ক্লায়েন্টের থেকে অ্যাপ্লাই করাটা ওয়াইজ। আরেকটা দেখেন, সে এখন পর্যন্ত দেখেন 53 জনকে হায়ার করেছে এবং $1000 উপরে সে খরচ করেছে। তার হায়ারিং রেট এবং তার যে খরচের স্প্যান্ড, এটা দেখে বোঝা যাচ্ছে যে সে প্রত্যেকটা প্রজেক্টে অনেক বেশি টাকা দেয় এরকম না, অল্প টাকা দেয়। এরপর এখানে আপনি আরও সহজে দেখতে পাচ্ছেন যে সে আওয়ারলি বেসিসে একজনকে হায়ার করেছে 3 ঘন্টার জন্য এবং তাকে সে দিয়েছে $5 করে। হয়তো নতুন কোনো ফ্রিল্যান্সারকে ছোট কাজের জন্য হায়ার করেছিল, যে কারণে তার হায়ারিং রেট ছিল $5। তো আপনি একটু খেয়াল করে দেখেন, এই কয়েকটা ইনফরমেশন যখন আপনি ক্লায়েন্টের দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্টটা কতটা মানে তার সাথে আসলে কাজ করার সুযোগ আছে কিনা বা সে আপনার লং টার্ম ক্লায়েন্ট হতে পারে কিনা, এগুলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন। এরপরে দেখেন সে কবে থেকে আপওয়ার্কে অ্যাভেলেবল, April 5, 2024, মানে 24-এ সে আসছে এবং এই মানে এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত সে অলরেডি অনেকগুলো হায়ার করে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে তার একটা পটেনশিয়ালিটি আছে, মানে তার সাথে কাজ করলে আপনি হয়তো ভালো কাজ করতে পারবেন। আবার এটাও বোঝা যাচ্ছে যে তার থেকে আপনি কখনোই বেশি চার্জ করতে পারবেন এরকম না, কারণ তার কিন্তু হায়ারিংয়ের মানে যদিও সে অনেক হায়ার করছে কিন্তু সে বেশি পেমেন্ট যারা চায় তাদেরকে খুব সম্ভবত হায়ার করে না, এটাও এখানে বোঝা যাচ্ছে। এবার আমরা একটু জব ডেসক্রিপশন দেখব। তো আমি নর্মালি আপনাকে বলবো, যখন আপনি আপওয়ার্কে জব খুঁজতে চাইবেন প্রথমে আপনি টাইটেলটা দেখবেন, এরপরে আপনি ক্লায়েন্টের ব্যাপারে জানবেন, তারপর আপনি জব পোস্টটা দেখবেন। তো জব পোস্টের এখানে গেলে দেখেন সেখানে কি চাচ্ছে, উই আর লুকিং ফর এন এক্সপিরিয়েন্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপার টু ক্রিয়েট প্রফেশনাল বিজনেস সার্ভিস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর। সে চাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন যেটা এলিমেন্টর দিয়ে। তো এলিমেন্টর দিয়ে যারা ওয়েবসাইট বানায় তারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয় না, তারা ওয়ার্ডপ্রেস ডিজাইনার হয়। কিন্তু উনি ভাবছেন যে যারা ডেভেলপ করে তারাই, এবং হয়তো অনেক ক্ষেত্রে আপনি যদি তার সাথে রেগুলার কাজ করেন হয়তো আপনার সামনে ডেভেলপমেন্ট রিলেটেড কাজও আসতে পারে, যে কারণে আপনি ডেভেলপমেন্ট জানলেও এটাতে অ্যাপ্লাই করতে পারেন, ডেভেলপমেন্ট না জানলেও এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। দ্য ওয়েবসাইট শুড বি ভিজুয়ালি অ্যাপিলিং, রেসপন্সিভ অ্যান্ড অপটিমাইজড ফর পারফরমেন্স। এই যে তিনটা জিনিস সে কিন্তু আপনাকে বলছে। ওয়েবসাইটটা অবশ্যই ভিজুয়ালি অ্যাপিলিং হতে হবে, রেসপন্সিভ হতে হবে, মানে সব ডিভাইসে যাতে সুন্দরভাবে দেখা যায়, এবং অপটিমাইজড ফর পারফরমেন্স, আপনার ওয়েবসাইটটা যাতে দ্রুত লোড হয় ওয়েবসাইটে। এই তিনটা জিনিস সে চাচ্ছে। এবার রিকোয়ারমেন্ট, স্ট্রং এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেসের উপরে খুব ভালো এক্সপিরিয়েন্স লাগবে। অ্যাবিলিটি টু ক্রিয়েট কাস্টম পেজ লেআউট অ্যান্ড টেমপ্লেটস, এক্সপিরিয়েন্স ইন্টিগ্রেটিং প্লাগইন অ্যান্ড থার্ড পার্টি সার্ভিসেস, বিভিন্ন প্লাগইন এবং থার্ড পার্টি সার্ভিসগুলো আপনি ওয়েবসাইটে এনেবল করতে পারবেন, এই ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স আছে। মোবাইল রেসপন্সিভ অ্যান্ড স্পিড অপটিমাইজড ডিজাইন, স্ট্রং অ্যাটেন্ড টু ডিটেল অ্যান্ড অ্যাবিলিটি টু ম্যাচ ব্র্যান্ড আইডেন্টিটি। তো এখানে এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, রিকোয়ারমেন্ট এগুলো। এই যে ব্র্যান্ড আইডেন্টিটির ব্যাপারে সে ম্যাচিং চাচ্ছে, আপনি কাভার লেটারে অবশ্যই এটা ইনক্লুড করে দিবেন এই ওয়ার্ডটা। এরপর দেখেন স্কোপ অফ ওয়ার্ক, বিল্ড এ ফুলি ফাংশনাল বিজনেস সার্ভিস ওয়েবসাইট, 5 থেকে 10 পেজের, ডিজাইন এঙ্গেজিং হোম পেজ অ্যান্ড সার্ভিস পেজ ইউজিং এলিমেন্টর, সেট আপ কন্ট্যাক্ট ফ্রম, লিড ক্যাপচার ফ্রম অ্যান্ড সিটিএ বাটন, অপটিমাইজ ওয়েবসাইট স্পিড অ্যান্ড মোবাইল রেসপন্সিভনেস, প্রোভাইড বেসিক ট্রেনিং অন হাউ টু ম্যানেজ কন্টেন্ট। ডেলিভারেবলস, আপনি কি কি ডেলিভার করবেন সেটাও বলে দিচ্ছে। এ কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর, ফুলি রেসপন্সিভ অ্যান্ড এসইও অপটিমাইজড ডিজাইন, রিইউজেবল এলিমেন্টর টেমপ্লেট ফর ফার্দার আপডেটস, 2 রাউন্ড অফ রিভিশন বেসড অন ফিডব্যাক। তারপরে সে তার বাজেট এবং টাইমলাইন এখানে বলে দিয়েছে, মানে সে মিনিমাম 2টা আপনার থেকে রিভিশন অথবা ফিডব্যাক নেবে। এরপর ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ বিজনেস সার্ভিস ওয়েবসাইটস অ্যান্ড এলিমেন্টর, প্লিজ অ্যাপ্লাই উইথ ইউর পোর্টফোলিও অ্যান্ড রিলেভেন্ট পাস্ট প্রজেক্টস। তো আপনি যেমনটা বুঝতে পারছেন সে প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলে বলে দিয়েছে। এবার আপনি এই জবে অ্যাপ্লাই করবেন এবং আমি এই জবে অ্যাপ্লাই করব। তার আগে আমরা ওয়েবসাইটটা সেট আপ করে ফেলবো। এটা কেন সেট আপ করবো, কারণ আপনি যখন ডোমেন হোস্টিং কানেক্ট করে ওয়েবসাইট সেট আপ করবেন একটু টাইম লাগবে। তো আমরা প্রত্যেকটা কাজ যেহেতু স্টেপ বাই স্টেপ করবো, তার আগে আমরা যেহেতু সহজে কাজটা করে ফেলতে পারি এই জন্য আমরা ওয়েবসাইটটা সেট আপ করে ফেলবো। এখানে বলে রাখি, ক্লায়েন্টের সাথে আপনি যখন কাজ করবেন, যে আপনাকে একটু আগেই বললো না যে আপনি কাজটা কিভাবে জমা দিবেন, ডেলিভারেবলস, এই যে এখানে দেখেন ডেলিভারেবলসের এখানে বলা আছে যে এ কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর। তো আমি যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছি এই ব্যাপারে, তো সে আমাকে বলেছে যে তুমি এটাকে তোমার টেস্ট সার্ভারে হোস্ট করবা এবং যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমাকে ইউআরএল দিবা, আমি ইউআরএল চেক করে যদি দেখি সব ঠিক আছে আমি এটা আমার ওয়েবসাইটে ট্রান্সফার করে নিব। এটা এক ধরনের প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনি সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, যেটা খুবই রেয়ার। আমি 10%ও বলবো না, 5%-এর মতো আপনাকে ক্লায়েন্ট সরাসরি তার নিজের ওয়েবসাইট দিয়ে দিবে এবং সেখানেই ওয়েবসাইট সেট আপ করতে বলবে। আর আরেকটা স্টেজ আছে, সেটা হচ্ছে স্টেজিং ওয়েবসাইট, মানে আপনি আপনার ক্লায়েন্টের ডোমেইন হোস্টিংয়েই কাজ করবেন কিন্তু স্টেজিং এরিয়াতে কাজ করবেন। যখন স্টেজিং কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট আপনি যেটা ট্রান্সফার করে ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে আসবেন, সেটা একরকম। তবে
তিনটা প্রসেসই হতে পারে, এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এক এক রকম। এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি এটা তোমার ওয়েবসাইটে করবা, কমপ্লিট হওয়ার পরে আমাকে লিঙ্ক দিবা, চেক করার পরে যদি মনে হয় সব ঠিক আছে তখন তুমি এটাকে আমার সার্ভারে হোস্ট করে ফেলবা। আমরা এই কাজগুলো করব হোস্টিংয়ারে। তো এই জন্য আপনি যেতে পারেন হচ্ছে procodarbd.com/hostingr এটা হচ্ছে হোস্টিংয়ারের অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্ক এবং হচ্ছে কুপন কোড এই ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। আপনারা যদি ডোমেন হোস্টিংয়ের দরকার হয় সেক্ষেত্রে আপনি হোস্টিংয়ার চুজ করতে পারেন। আমি নিজেও হোস্টিংয়ার ব্যবহার করি। তো আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এবং আমার কুপন কোড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি যখন ডোমেন হোস্টিং পারচেস করতে চাচ্ছেন তখন আপনি একদম বেস্ট রেটটা পাবেন এবং প্রোকোডারবিডি সাপোর্ট হবে। তো এখানে আপনি আসলে নিচে থেকে ওদের যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন, যেমন প্রিমিয়াম প্যাকেজ, বিজনেস প্যাকেজ, ক্লাউড স্টার্টআপ এবং ক্লাউড প্রফেশনাল। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যে কোনো একটা প্যাকেজ চুজ করতে পারেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে চান, হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস এখানে ওয়ার্ডপ্রেসের জন্য আছে এবং হোস্টিং ফর উকমার্সের জন্য আছে। তো আপনি আপনার পছন্দ মতো প্ল্যান চুজ করতে পারেন। আমি ধরেন প্রিমিয়াম যে প্ল্যানটা আছে এই প্ল্যানটাকে চুজ করলাম। তো চুজ করলে আপনি চলে আসবেন হচ্ছে এই পেজে। এখানে আসার পরে যে হ্যাবে কুপন কোড, এখানে গিয়ে আপনি জাস্ট লিখে দিবেন প্রোকোডারবিডি, জাস্ট আমাদের চ্যানেলের নাম লিখে অ্যাপ্লাই করলেই আপনি একদম বেস্ট ডিসকাউন্টটা পাবেন। দেখেন 82% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এবং $477। এবং হোস্টিংয়ের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যদি হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে ডোমেনটা আপনি ফ্রিতে পাবেন, যেমনটা যে দেখতে পাচ্ছেন যে আপনি একটা ফ্রি ডোমেইন পাবেন। তো আপনি জাস্ট এখন কন্টিনিউ করবেন, আপনার ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে ফেলবেন, তাহলেই আপনার জন্য হোস্টিংয়ের রেডি। এবং এরপরে আপনি জাস্ট লগ ইন করবেন হচ্ছে আপনার এইচ প্যানেলে। তো আমি এখন আমার এইচ প্যানেলে লগ ইন করি, লগ ইন। আচ্ছা, তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হোস্টিংয়ারের এইচ প্যানেলে লগ ইন করেছি। এখন এখানে আপনি যখন ওয়েবসাইট সেট আপ করতে যাবেন আপনি যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিস্টে। তো এখানে আসলেও আপনি দেখতে পাচ্ছেন যে প্রোকোডারবিডি, প্রোকোডার একাডেমি, আলী হোসেন তিনটাই কিন্তু আমি হোস্টিংয়ারে হোস্ট করে রেখেছি। এবার আমি যাব প্লাস ওয়েবসাইট, এখান থেকে আমি যাব ওয়ার্ডপ্রেসে, কারণ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট সেট আপ করবো। এরপরের স্ক্রিনে আপনাকে আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য, মানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এই দুইটা দিলাম, দেওয়ার পর আমি ক্লিক করব নেক্সটে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন সেটা আপনি সেট আপ করবেন। আমরা দিব হচ্ছে চুজ এ থিম ইনস্টেড, আমরা এখান থেকে কিছুই বলবো না। এবং আমরা এখান থেকে চুজ করব 2025 এবং এক্সট্রা, বা শুধু 2025ই থাকুক। এরপরে আমি যাব নেক্সটে। এখানে আসার পর আপনাকে রিকমেন্ডেড প্লাগইন সেট আপ করতে বলছে, আমরা এগুলো কোনোটাই সেট আপ করবো না, আমরা সবগুলোকে আনচেক করে দিব। এবার আমি ক্লিক করব ইনস্টল ওয়ার্ডপ্রেসে। এবার আপনাকে ডোমেন সেট আপ করতে হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ার থেকে ডোমেন এবং হোস্টিংয়ের ফুল প্যাকেজটা পারচেস করেন আপনি একটা ডোমেন ফ্রি পাবেন। তো আপনি এখানে সেই ডোমেনটা দিলেই সরাসরি হবে। আমরা কাজ করব সাবডোমেইনে, যে কারণে আমরা এখানে দিব ওয়েবসাইটের নামটা হচ্ছে FINGERPRINTS। একটু পরে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। ডট আমরা দিব এবার procodarbd.com। procodarbd.com হচ্ছে আমার ডোমেইন আর ফিঙ্গারপ্রিন্টস হচ্ছে আমার সাবডোমেইন। তো এটা আমি এখন ফ্রি সাবডোমেইন হিসেবে চুজ করে নিলাম। এবার আমি দিব নেক্সট। তো নেক্সট দিলেই আমার জন্য এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে ফেলবে ওরা। এরপরে আমরা এখন যেটা করব এই উইন্ডোটাকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পর এবার আমি আপনাকে একটু দেখাবো যে কোন কভার লেটারটা লেখার কারণে এই জবটা আমি পেয়েছিলাম। তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে যে কিভাবে আপনি আপওয়ার্কের জন্য কভার লেটার লিখবেন। হাইলি রিকমেন্ড করবো সেই ভিডিওটা দেখার জন্য, এবং আমি ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। তো অথবা আপনি সার্চ করলে হবে আপওয়ার্ক কভার লেটার প্রোকোডার দিলেই আপনি পেয়ে যাবেন। তো দেখেন কভার লেটারে এখানে আমি জাস্ট লিখেছিলাম যে হাই, তারপরে ক্লায়েন্টের নাম। খুব গুরুত্বপূর্ণ, আপনি যে ক্লায়েন্টের ব্যাপারে অ্যানালাইসিস করেছেন এটা একটু জানা দরকার, কারণ খুব বেশি মানুষজন আপওয়ার্কে কভার লেটার লেখার সময় ক্লায়েন্টের নামটা মেনশন করে না। বেশিরভাগ লোকজন লেখে ডিয়ার হায়ারিং ম্যানেজার, হ্যালো, হাই, এটুকুই লেখে। তো আপনি যখন ক্লায়েন্টের নামটা লিখবেন ক্লায়েন্ট ইনস্ট্যান্টলি বুঝতে পারবে যে না, এই ছেলেটা আমার ব্যাপারে একটু অ্যানালাইসিস করেছে। এখন অনেকেই দেয়, অন্তত আপনার 10 to 20% লোকজন এখন কভার লেটারে নামটা মেনশন করে। তো আপনিও যদি মেনশন করেন আপনার সম্ভাবনা বাড়বে আপনার কভার লেটারটা ক্লায়েন্টের পড়ার। এরপরে এখানে বলেছি যে আই কাম অ্যাক্রস ইউর জব পোস্ট অ্যান্ড উড লাভ টু হেল্প ইউ বিল্ড এ প্রফেশনাল বিজনেস সার্ভিস ইউজিং এলিমেন্টর উইথ ওভার এ ডেকেড অফ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আমার 12 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স, আমি সেটাই বললাম। I specialized in creating visually appealing, high-performing website that align with brand identity. দেখেন আমি যদি আবার একটু তার কভার লেটারটা ওপেন করি, মানে জব পোস্টটা একটু ওপেন করি, আপনাকে একটু আমি দেখাই। সে তিনটা কথা বলেছে, ভিজুয়ালি অ্যাপিলিং, রেসপন্সিভ এবং এই যে সেখানে বলেছে যে স্ট্রং অ্যাটেনশন টু ডিটেইল, অ্যাবিলিটি টু ম্যাচ ব্র্যান্ড আইডেন্টিটি। আমি এই কথাটা এখানে তাকে একদম স্পেসিফিকভাবে বলে দিয়েছি যে আমি যে ওয়েবসাইটটা বানাবো সেটা হবে ভিজুয়ালি অ্যাপিলিং, হাই পারফর্মিং ওয়েবসাইট এবং ব্র্যান্ড আইডেন্টিটি। সে যে তিনটা ওয়ার্ড বলেছে মানে একদম বোল্ড করে, আমিও সেই তিনটা ওয়ার্ড আমার কভার লেটার দেখিয়ে দিয়েছি।
বলে দিয়েছি। এরপরে হেয়ার ইজ হাউ আই ক্যান অ্যাড ভ্যালু টু দ্য প্রজেক্ট। এখানে কাস্টম এলিমেন্টাল লেআউট, এসইও ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, অপটিমাইজড স্পিড, ইজি টু ম্যানেজ। আচ্ছা, এখানে পুরোটা নাই, তো যে কারণে আমি হচ্ছে এটার আরেকটা স্ক্রিনশট নিয়েছিলাম আরেক জায়গায়, মানে আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি যেটা লিখেছি সেটা। তো এখানে দেখেন ইজি টু ম্যানেজ সাইট উইথ রিউজেবল টেমপ্লেট ফর ফার্দার আপডেটস। এরপর আমি বললাম যে আই হ্যাভ ওয়ার্কড অন সিমিলার প্রজেক্টস বিফোর, হেয়ার হ্যাভ 5 রিলেভেন্ট প্রজেক্ট ফর ইউর রেফারেন্স। এবং 5টা প্রজেক্টের লিঙ্ক আমি সরাসরি এখানে দিয়ে দিয়েছি, লাইভ প্রজেক্টের লিঙ্ক। আমি সবসময় বলি না যে আপনি লাইভ প্রজেক্ট তৈরি করবেন। এখন আপনার ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি একদম নতুন ফ্রিল্যান্স করছেন, আপনি হয়তো রিসেন্টলি বা আপনার কোনো লাইভ ক্লায়েন্টের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে যে একটু আগে আমি আপনাকে দেখালাম না সাবডোমেইন সেট আপ করবেন, এরকম আপনি 5টা সাবডোমেইনের মধ্যে আপনার 5টা লাইভ ওয়েবসাইট হোস্ট করে রাখবেন। আপনি যে পোর্টফোলিও বা প্রজেক্ট হিসেবে যেগুলো বানিয়েছেন সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন। এরপর আমি বললাম যে ফর এ কুইক ওভারভিউ অফ মাই ওয়ার্ক হেয়ার ইজ এ লুম ভিডিও। এখানে আমি তাকে দেখালাম যে একটা লুম প্রজেক্ট আমার ব্যাক এন্ডটা কেমন এবং সেটা এলিমেন্টর দিয়ে আমি কিভাবে সেট আপ করেছি, এরকম একটা লুম ভিডিও আমি বানিয়েছি। বানানোর পর সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি বললাম যে আই উড লাভ টু ডিসকাস ইউর প্রজেক্ট ফার্দার, লেটস কানেক্ট, বেস্ট রিগার্ডস আলী হোসেন। আমি তাকে 5টা প্রজেক্ট দিয়ে তাকে মোটামুটি কনভিন্স করে ফেলেছি যে হ্যাঁ আমি আগে কাজ করেছি। শুধু তাই না, যখনই আপনি লুম ভিডিও দিবেন, লুমের মধ্যে আপনাকেও দেখা যাচ্ছে, প্লাস আপনি প্রজেক্টটা তাকে এক্সপ্লেন করছেন, এটা যখন সে দেখবে সে অটোমেটিক অনেক কনফিডেন্স পাবে। এখানে জব পোস্টের মধ্যে একটা জিনিস ছিল যেটা আমি বলার সময় খুব সম্ভবত আপনাকে দেখাতে পারি নাই বা আমি খেয়াল করি নাই, সেটা হচ্ছে এই যে প্রোভাইড বেসিক ট্রেনিং অন হাউ টু ম্যানেজ দ্য কন্টেন্ট। আপনাকে একটা বেসিক ট্রেনিং দিতে হবে যে ওয়েবসাইটটা কীভাবে আপনি ম্যানেজ করবেন। তো এলিমেন্টর ওয়েবসাইটের মধ্যে আসলে কোনো একটা কন্টেন্ট কীভাবে আপডেট করতে হবে, বা কোনো একটা ইমেজ যদি চেঞ্জ করার দরকার হয় সেটা কীভাবে করবেন, বা একটা ভিডিও সেট আপ করা লাগলে কীভাবে করবেন, এই ব্যাপারগুলো সম্পর্কে সে কিন্তু একটা আইডিয়া চেয়েছে। তো আমি যখন লুম লিঙ্ক দিয়ে দিলাম এবং সেখানে যখন আমি তাকে সুন্দর করে দেখিয়ে দিলাম যে ড্যাশবোর্ডটা আপনি এভাবে ম্যানেজ করতে পারবেন আমার পুরনো ওয়েবসাইটের একটা, মানে এখানে যে 5টা ওয়েবসাইট দিয়েছি এর মধ্যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা ছিল সেটার ড্যাশবোর্ডে লগ ইন করে আমি তাকে দেখিয়ে দিয়েছি যে দেখেন এই ওয়েবসাইটটা আমি বানিয়েছি, এটা এখন লাইভ আছে, ক্লায়েন্ট এটা অনেকদিন ধরে ব্যবহার করছে, এটার ব্যাক এন্ডটাতে আপনি এলিমেন্টর দিয়ে এভাবে আমি পুরো জিনিসটা সেট আপ করেছি। সেটা যখন আমি তাকে দেখালাম, দেখানোর পরেই সে মোটামুটি ইমপ্রেসড হয়ে গেছে। তার কাভার লেটারে যা যা ছিল, মানে তার জব পোস্টে যা যা ছিল সেগুলো আমি কাভার লেটারে এক্সপ্লেন করেছি। তো ঠিকই একই সাথে তাকে আমি প্রজেক্টও দিয়েছি, লুম লিঙ্কও দিয়েছি। কাজটা পাওয়া আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। এরপর তার সাথে আমার কিছু মেসেজিং হয়েছে, কিছু কথাবার্তা হয়েছে, হওয়ার পরে আমরা যখন জবটা পাওয়ার পরে সে আমাকে একটা পিএইচডি ফাইল দিয়েছে, বলেছে তুমি এই পিএইচডি ফাইলের উপরে কাজ করো। তো আমি এখন সেই পিএইচডি ফাইলটা একটু ওপেন করে আপনাকে একটু দেখাই। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা পাওয়ার পরে আমি পিএইচডি ফাইলটাকে সরাসরি ওপেন করে ফেলি। ওপেন করার পর আমি যেহেতু এটা ভিডিও বানাবো, আগের থেকে আমার এটা প্ল্যান ছিল, এবং ক্লায়েন্টের থেকে আপনি সাধারণত এইসব প্রজেক্টে কাজ করতে চাইলে ক্লায়েন্টরা খুব একটা অনুমতি দেয় না যে আপনি সেটাকে শেয়ার করবেন। যে কারণে আমি হচ্ছে তাদের যে ব্র্যান্ডের লোগোটা সেটা চেঞ্জ করে ফেলেছি, এবং ফোন নম্বর থেকে শুরু করে যেখানে যেখানে যা যা চেঞ্জ করার দরকার সেগুলো সব আমি চেঞ্জ করে ফেলেছি। কিন্তু মূল ওয়েবসাইট এটাই। হ্যাঁ, আমি যখন এটা কমপ্লিট করে ফেলবো কাজ, তখন আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে সিম্পলি তার লোগোটা বসানো, তার ফোন নাম্বারটা বসানো, এবং হচ্ছে যে যেখানে 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 লরেম আইসপাম টেক্সটগুলো আছে এখানে তার টেক্সটগুলো বসানো। হ্যাঁ, আমি এগুলো সরিয়ে ফেলেছি আর কি, যাতে করে সিকিউরিটি পারপাসে। আমি জানি আপনাদের মতো অনেকেই আছেন অনেক ঝামেলা করবেন। এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে $500 প্রজেক্ট ওয়ার্ডপ্রেস দিয়ে, সেই প্রজেক্টের ভিডিওটা থেকে অনেকেই অনেক ঝামেলা করেছে, সেখানেও আমি অনেক কিছু হাইড করেছি। তারপরও যে কারণে সুযোগ থাকলেও আসলে সবসময় আপনাদেরকে সব কিছু দেখাতে পারি না, কারণ অনেক মানুষ বসে থাকে আমার ক্ষতি করার জন্য। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের পিএইচডি ফাইল। এবার আমরা আবার একটু আমাদের ওয়ার্ডপ্রেসে যাব এবং সেখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডটা একটু সেট আপ করে নিই। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসটা এটা অটোমেটিক সেট আপ হয়ে গেছে কমপ্লিটলি। আমি এখন সরাসরি চলে যাব সেটিংস থেকে জেনারেল। তো জেনারেল যাবার পর এখানে ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের নামটা আপনি এখানে দিবেন। আমরা আপাতত ফিঙ্গারপ্রিন্টস এটুকুই দিয়ে রাখবো, কারণ হচ্ছে যে পরে আমরা এগুলো চেঞ্জ করবো, সমস্যা নেই। তো এটা দিলাম ফিঙ্গারপ্রিন্টস, এবং এখানে আমরা একটা টাইটেল দিব। তো ট্যাগলাইন হিসাবে এখানে আমরা এই লাইনটা দিয়ে দিতে পারি, এবং এটাকে আমরা এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে আপনার সাইট আইকন, আপনার ওয়েবসাইটের জন্য একটা সাইট আইকন লাগবে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা সাইট আইকন দিয়ে দেই। এই যে ফিঙ্গারপ্রিন্টস টাইপের একটা সাইট আইকন তার হবে, যেমন এটাকে আপনি সাইট আইকন হিসেবে দিতে পারেন। তো আমরা যদি এই যে অটো সিলেক্ট থাকে এবং এখানে যদি আমি ক্লিক করি, ফটোশপের উপর আমার একটা 1 ঘন্টার ভিডিও আছে, আপনি যদি সেই ভিডিওটা দেখেন তাহলে আপনি ফটোশপটা অনেক সহজে শিখতে পারবেন আর কি। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ফিঙ্গারপ্রিন্ট এসভিজি আইকন, এটা। তো এটাকে আমরা চুজ করে নিব, অল্টার প্রেস করে, তারপর ইমেজ থেকে যাব ট্রিম,
তারপর ওকে, এরপর এটাকে সেভ করে নিব। তো এটাকে হচ্ছে আমরা সেভ করব কোথায়? আচ্ছা, এটাকে আমাদের পিএনজি আকারে আমরা সেভ করি, নট জেপিজি। আচ্ছা, ডেস্কটপেই সেভ করি, সমস্যা নেই। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং এখানে সাইট আইকনের মধ্যে আমরা এই ইমেজটা দিয়ে দিব। এবার সাইট আইকন। আচ্ছা, নর্মালি সাইট আইকনটা আপনার স্কোয়ার সাইজের হতে হয় আর কি। তো আমরা এটাকে একটু ইউনিক রাখবো, আমরা ফুল ফিঙ্গারপ্রিন্টটা দিব না, এতটুকু রেখে এটাকে ক্রপ করব। নর্মালি এটা হবে হচ্ছে আপনার 64/64 এরকম। তো এটা দিলাম। তারপর এখানে হচ্ছে আমাদের এই সাবডোমেনের অ্যাড্রেস থাকবে। এখানে এটা হচ্ছে আমার ডামি ইমেল অ্যাড্রেস। আমার যখনই কোনো একটা ওয়েবসাইট বানানো লাগে বানাই, কারণ এই ইমেলটা আমি কখনোই চেক করি না আর কি। এখানে হাজার হাজার ইমেল সবসময় রেগুলার থাকে। এখানে কোনো ওয়েবসাইটে কোনো সাবস্ক্রাইবার বা কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, জাস্ট ক্লায়েন্ট ওয়েবসাইটে লগ ইন করবে এবং কাজ করবে, যে কারণে এটা এরকমই থাকবে। এবং এখানে বাকি সব কিছু যা আছে তাই থাকলো। আমরা এটাকে সেভ চেঞ্জ করব। আচ্ছা, তারপর আমি চলে যাব রিডিংয়ের এখানে কোনো কিছু সেভাবে আপডেট করার দরকার নেই। আমরা রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার পরে এটা এরকমই থাকবে, এখানে আমাদের আর কিছু লাগবে না। তারপরে আমাদের এখানে আর লাগবে হচ্ছে পার্মালিঙ্কের এখান থেকে আমরা কনফার্ম করব যে আমাদের পোস্ট নেম এটা সিলেক্ট করা আছে। যদি আপনার কনফিউশন মনে হয় তাহলে একবার একটু বাইরে কোথাও ক্লিক করে আবার পোস্ট নেমে ক্লিক করে সেভ করবেন। পোস্ট নেমে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে সেটা এসইও অপটিমাইজড হবে। তো এটা কমপ্লিট। তাহলে আমাদের এখানে মোটামুটি বেসিক যে কাজগুলো ছিল সেগুলো শেষ, কিন্তু এখনও আমরা প্রিভিউ ডোমেইনে আছি। আমরা এখনও হোস্টিঙ্গার থেকে যে মেইন ডোমেইন fingerprints.procoderbd.com সেটা এখনও অ্যানেবল হয়নি। তো এটা হোক, সমস্যা নাই। এই ফাঁকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে পিএইচডি ফাইলটা আছে, এই পিএইচডি ফাইলে দেখেন অনেকগুলা ইমেজ। এই প্রত্যেকটা ইমেজকে এখন আপনাকে একটা একটা করে বের করে নিতে হবে, এক্সপোর্ট করতে হবে। আপনি যদি এটা এক্সপোর্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না। এজন্য এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে যে ইমেজগুলো আছে এগুলো প্রত্যেকটাকে এখন একটা একটা করে এক্সপোর্ট করব। তো এক্সপোর্টের যে প্রসেস এটা আমি কিন্তু আমার ফটোশপের যে ক্র্যাশ কোর্স সেখানে দেখিয়েছি। এখানেও আমি আপনাকে একটুখানি দেখাই দিই। যেমন ধরেন এই যে লোগোটা, এটাকে আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন, তো আপনি এখানে প্রেস করবেন। প্রেস করলে যে এখানে দেখেন লোগো বাটনটা আছে, তো আমরা কি করব, সিম্পলি এই যে লোগো এখানে অল্টার প্রেস করে ধরে এই পেনের মধ্যে আপনি যদি প্রেস করেন তাহলে জাস্ট এই লোগোটা থাকবে আর বাকি সব মানে হাইড হয়ে যাবে। এবার আপনি যাবেন ইমেজ থেকে যাবেন আপনি ট্রিম। এবার আপনি প্রেস করবেন ওকে। এবার Ctrl+Alt+Shift+S, তারপরে আমি দিব, দেখেন পিএনজি আকারে সেভ করব, সেভ। এবার এখানে লিখব লোগো, তারপর সেভ। এভাবে একটা একটা করে আমাকে প্রত্যেকটা ইমেজ সেভ করতে হবে। আমি যেহেতু এটা রিপিটেটিভ প্রসেস এজন্য আমি এটা বারবার ট্রাই করছি না। আমি ভিডিওটা এখন পজ করব এবং আগে সবগুলো ইমেজকে কালেক্ট করে নিই, তারপরে আমি আবার ফিরে আসবো ইনশাল্লাহ। বলেছিলাম কিছুক্ষণ পরেই ফিরে আসবো, কিন্তু আসলে আমি 3 দিন পরে ফিরে এসেছি। এটার কারণ হচ্ছে যে আমি পুরোটা ভিডিও রেকর্ড করে ফেলেছি, এডিট করেছি এবং ক্লায়েন্টকেও প্রজেক্টটা আপলোড করে দিয়েছি। ক্লায়েন্টের ছোট কিছু রিভিশন ছিল, সেগুলো কমপ্লিট করেছি। করার পরে যখন ভিডিও এডিট করতে বসার পরে দেখি যে পরের যে 2টা অংশ ছিল, মানে এখানকার পর থেকে যে অংশটুকু সেটা স্ক্রিন ফ্রিজ হয়েছিল, রেকর্ড হয় নাই। তো যে কারণে আমি এখন ওই প্রজেক্টেরই পুরো সবগুলো পেজ এবং যা কিছু ছিল সব রিমুভ করে আমি আবার আপনাদের জন্য এবার টিউটোরিয়ালের জন্য বানাচ্ছি। এতদিন তো ক্লায়েন্টের জন্য বানিয়েছি সেটাতে, এখন হচ্ছে টিউটোরিয়ালের জন্য বানাচ্ছি, কারণ কাজটা অলরেডি শেষ হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি, আসলে বুঝতেই পারছেন 4 ঘন্টা ধরে আমি ওই ভিডিওটা রেকর্ড করেছি। এরপর একই সাথে ক্লায়েন্টের কাজও করেছি, তারপরে আবার ক্লায়েন্টকে কাজ জমা দিয়ে সব রেডি করার পরে যখন আবার কাজ করতে বসার পরে দেখি যে পরের অংশগুলো রেকর্ড হয় নাই স্ক্রিনটা। এটা আমি রিসেন্টলি হচ্ছে নতুন একটা ল্যাপটপ নিয়েছি, ম্যাকবুক। তো এটাতে আমি যেটা এখন ফিগার আউট করতে পারলাম সেটার প্রবলেমটা হচ্ছে কি, যদি ব্যাটারি মোডে চলে তখন স্ক্রিন রেকর্ডিংয়ে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু যখন চার্জে থাকে তখন প্রবলেম হয় না। যেমন এখন দেখতে পাচ্ছেন এখন আমার এটা হচ্ছে ব্যাটারি মোডে আছে, এবং ব্যাটারি মোডে থাকলে সাধারণত ডিসপ্লেতে প্রবলেম হয়। তো আমি যে এখন কথা বলতে বলতে আবার দেখেন আমি ব্যাটারি মোড অফ করে ফেলেছি, তো চার্জিং মোডে যাই। এখন আশা করি স্ক্রিনটা ঠিকভাবে রেকর্ড হবে এবং ভিডিওটা আপনাদের সাথে কমপ্লিট করতে পারবো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে
আপনি যদি প্রোকোডার একাডেমির কোর্সগুলো সম্পর্কে না জানেন, আমাদের কিন্তু এখন কিছু কোর্স আছে। তো আপনি যদি আমার কোর্সগুলো সম্পর্কে জানতে চান তাহলে আপনি সরাসরি চলে যাবেন procoderacademy.com এবং সেখান থেকে সকল কোর্সে যাবেন। এবং এখানে গেলে আপনি এখান থেকে হচ্ছে যে বিভিন্ন কোর্সগুলো সম্পর্কে জানতে পারবেন। যেমন রিসেন্টলি লঞ্চ হয়েছে রিমোট জব ওয়ার্ক ফ্রম হোম মাস্টার ক্লাস। এটা একটা 1.5 ঘন্টার কোর্স, যদিও এখানে আমি আরও অনেক কিছু আপডেট করব। এরপরে আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন মাস্টার ক্লাস, বিল্ড ইউর ফার্স্ট প্রজেক্ট ফ্রম স্ক্র্যাচ। এবং এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যে ওয়ার্ডপ্রেস 101 সেটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাস। কিন্তু এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি একদম প্রত্যেকটা ভিডিও একদম বাইট সাইজের হবে। এবং এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে ফান্ডামেন্টালস অফ ইন্টারনেট, ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ই-কমার্স ফান্ডামেন্টাল, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ক্লায়েন্ট প্রজেক্ট, ফ্রিল্যান্স গাইডলাইন এবং ফাইনাল সাজেশন। এখানে সব কিছু অর্গানাইজড ওয়েতে থাকবে, ছোট ছোট ভিডিও আকারে থাকবে। এখানে এখনও কোনো ভিডিও নেই, এটা কমপ্লিটলি এখন প্রি বুকিং স্টেজে আছে আর কি। আপনি চাইলে এটাতে প্রি বুক করে রাখতে পারেন। আমি ইনশাআল্লাহ ঈদের মধ্যেই, রমজানের ঈদের মধ্যেই এই প্রজেক্টের কাজ কমপ্লিট করে ফেলবো। আর একটা হচ্ছে যে আপনি এখান থেকে যে কোর্সটা আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো এনরোল করার জন্য, সেটা হচ্ছে এটা মাস্টারিং এআই চ্যাটবট। এটাতে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো, কারণ এখনকার যে সময়, এই সময় আপনি যদি এআই চ্যাটবটগুলোতে এক্সপার্ট না হন বা কমফোর্টেবল না হন তাহলে আপনার ক্যারিয়ার কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে। এই জন্য আমি আপনাকে এটা হাইলি রিকমেন্ড করবো। এটা আমি প্রথমে রেকর্ডের সময় চ্যাটজিপিটি টার্গেট করে বানিয়েছি, কিন্তু পরে আমি এর মধ্যে অন্য যে পপুলার চ্যাটবটগুলো আছে যেমন ডিপসিক, জেমিনি, তারপরে কোপাইলট, সেগুলোকেও ইনক্লুড করেছি যাতে করে আপনি যে কোনো চ্যাটবটে কমফোর্টেবলভাবে বা কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি পারচেস করতে চান তাহলে কুপন করে যদি GPT30 ব্যবহার করেন তাহলে আপনি 40% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এখন পর্যন্ত যারা জয়েন করেছেন, যারা রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে। তো আপনি একটু সব চেক করে, আউটলাইন চেক করে আপনার কাছে যদি কোনো কোর্স প্রোকোডার একাডেমির পছন্দ হয় আপনি পারচেস করতে পারেন। তো আমরা সরাসরি ক্লাসে ফেরত যাই এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের এখনকার স্ট্যাটাস হচ্ছে এরকম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। আমরা প্রথমে চলে যাব হচ্ছে পেজেস থেকে অ্যাড নিউ পেজেস এবং এখানে আমরা যাই একটা পেজ তৈরি করব হোম, এবং আমি এখানে হচ্ছে যে টেমপ্লেট দিব এলিমেন্টর ফ্লুইড। ওকে, দিয়ে আমি এটাকে পাবলিশ করব। তারপর আমি আরেকটা পেজ নিব যেটার নাম হবে হচ্ছে ব্লগ এবং এটারও টেমপ্লেট হবে এলিমেন্টর ফ্লুইড, তারপর পাবলিশ। আচ্ছা, এখানে আমি একটু মিডিয়াতে যাব। আমি প্রত্যেকটা ইমেজ ফটোশপ থেকে নিয়ে নেওয়ার পর ইমেজগুলোকে অপটিমাইজ করে ওয়েবসাইটে আপলোড করেছি, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি দেখেছেন ইমেজ অপটিমাইজেশন সে চাচ্ছিল। তো আপনি কিভাবে ইমেজ অপটিমাইজ করবেন খুবই সহজ, আমার চ্যানেলে যদিও একটা ভিডিও আছে আপনি সেটাও দেখতে পারেন কিভাবে ইমেজ অপটিমাইজ করবেন, অথবা আমি এখানে একটুখানি দেখাই দিই। সেটা হচ্ছে আপনি আপনি ফটোশপ থেকে যখন ইমেজ রেন্ডার করবেন তখন তো অবশ্যই অপটিমাইজড সাইজটা নেবেন। একই সাথে আপনি অপটিমাইজিলা এই ওয়েবসাইটে চলে আসবেন imagecompressor.com, আপনি গুগলে গিয়ে সার্চ দিলে অপটিমাইজিলা দিলেই হবে, আগে ওদের ডোমেইন এটা ছিল আর কি। তো এখানেও আপনি ইমেজ আপলোড করলে ওরা ইমেজটাকে অপটিমাইজ করে আপনাকে দিয়ে দিবে। এটা একটা ফ্রি ওয়েবসাইট, এখান থেকে আপনি অনেক ভালো রেজুলেশনের ছবি অনেক কম রেজুলেশনে পাবেন, মানে রেজুলেশনটা একই থাকবে, জাস্ট ফাইল সাইজটা কমে যাবে। তো এগুলো আপনি ব্যবহার করবেন। আমার এখানে প্রত্যেকটা ইমেজই অপটিমাইজড ইমেজ। তো ইমেজগুলো অপটিমাইজ করে নিয়েছি, আমরা পেজ তৈরি করেছি। সেটিং থেকে আমরা যাব রিডিংয়ের এখানে স্ট্যাটিক, এখানে হোম পেজ হবে হোম পেজ, ব্লগ পেজ হবে ব্লগ পেজ, এবং এরপরে আমরা এটাকে সেভ করব। এবার পেজে যাব, এবার আমরা যাব হচ্ছে সরাসরি UAE মানে এলিমেন্টর হেডার ফুটারের যে প্লাগইনটা সেখানে, এবং হেডার ফুটার আমরা প্রথমে হেডার তৈরি করব, এরপর ফুটার তৈরি করব। তো HEADER হেডার, এবং এখান থেকে আমরা টেমপ্লেট হিসেবে হেডার চুজ করব। তো আমি একটু ফটোশপ ফাইলটা যদি একটু ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমি একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে এই যে কোনো একটা ওয়েবসাইটের আমাদের প্রত্যেকটা পেজে এই অংশটুকু কিন্তু ফিক্স থাকবে, হ্যাঁ, যে কারণে এটাকে আমরা বলবো হেডার। আর আপনি যখন সবার নিচে চলে যাবেন এই যে নিচের এই অংশটুকু, এটাকে আমরা বলবো ফুটার, কারণ এটা কি প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা হেডার সিলেক্ট করলাম, ডিসপ্লে এন্টার ওয়েবসাইটে দিব। তারপর এখানে আমাদের আর কিছু নাই আপাতত, টেমপ্লেট হিসেবে আমরা সিলেক্ট করব এলিমেন্টর ফ্লুইড এবং পাবলিশ। তো এটুকু করার পর এবার আমরা এডিট উইথ এলিমেন্টর করব, এবং এখন আমরা যদি ওয়েবসাইটটাকে রিলোড দিই আপনি দেখবেন উপরের হেডারটা নাই, কারণ আমরা এখন হেডারটা এখান থেকে রেডি করব। এবার আমরা আমাদের ওয়েবসাইটে যাব, এবং এখানে যাওয়ার পর আপনি একটু একটা জিনিস দেখেন, এই যে অংশটুকু, এটার এই অংশটা হচ্ছে আমাদের হেডার সেকশন, তাই না? কিন্তু এটার মোবাইল সেকশনটা কেমন হবে? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে মোবাইল আউটপুটে এই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে জাস্ট সে ফোন নাম্বারটা দেখাতে চাচ্ছে, বাম পাশে লোগো থাকবে, ডান পাশে থাকবে নেভিগেশন মেনুর যে মোবাইল আইকনটা সেটা, আর ডেস্কটপ ভিউ এখানে যেমন আছে তেমনই থাকবে। তো যে কারণে আমরা এখন এখানে আসলাম, আসার পর এখানে প্লাস প্রেস করে আমরা দিব ফ্লেক্স বক্স,
এবং আমরা প্রথমত ডেস্কটপ ভিউ যেটা আছে এটা সেট আপ করবো, এরপরে আমরা মোবাইল ভিউটা সেট আপ করবো। তো এখানে আসলাম, এখানে এসে আমরা এখন সার্চ করব হচ্ছে লোগো লিখে সার্চ করলে আপনি সাইটের যে লোগোটা সেটা এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা কাস্টম লোগো চুজ করব এবং আমরা এখান থেকে চুজ করব হচ্ছে এখানে প্রেস করে চুজ ইমেজ, এখান থেকে আমরা লোগোটাকে চুজ করে দিলাম, তাহলে আমাদের লোগোটা এখানে চলে আসলো। লোগোটা লেফট অ্যালাইন্ড হবে। আচ্ছা, এখানে আমি হচ্ছে একটা সেটিং জেনারেলের আমি একটু এলিমেন্টরের বেসিক যে সেটিংগুলো করেছিলাম সেগুলো একটু আপনাকে দেখাই। যেমন গ্লোবাল কালারের মধ্যে গেলে ওদের যে কালারটা আছে ওই কালারটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আপনি যদি ফন্টের মধ্যে যান তাহলে আপনি দেখবেন যে আমরা প্রাইমারি ফন্ট হিসেবে সিলেক্ট করে দিয়েছি মনস্টেরার ফন্ট। ওকে, আর একটা কাজ করেছি আমরা, সেটা হচ্ছে লেআউটে আমাদের বেসিক লেআউট আমরা 1260 পিক্সেল দিয়ে দিয়েছি এখানে, মানে এটা প্রত্যেকটা কন্টেইনার যাতে আমাদের আলাদা ম্যানুয়ালি লেআউট না দিতে হয় এজন্য আমরা এটা কাস্টম লেআউট দিয়ে দিয়েছি। 3টা কাজ আমরা এখানে করেছি। তো এবার এটাকে আমরা এখানে দিলাম, দেওয়ার পর এটার যে সাইজিংটা এটা এতটুকুই থাকুক, সমস্যা নেই। এবার আমরা যদি একটু আমাদের ফটোশপ ফাইলে আবার একটু যাই, আপনি দেখেন এখানে আমাদের এই একটা সেকশন, এখানে আমাদের 2টা সেকশন, যে কারণে আমরা এখানে প্লাসে প্রেস করে আমরা এখানে আবার একটা কন্টেইনার নিব এবং এই কন্টেইনারটাকে এবার আমরা ডুপ্লিকেট করব। তারপর আমরা যে উপরে যে মেইন যে কন্টেইনারটা আছে এই কন্টেইনারটা সিলেক্ট করে লেআউটে গেলে আপনি এখান থেকে এই যে রোটা হরিজন্টাল করে দিলে এরা সাইড বাই সাইড হয়ে যাবে। এবার আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা এই যে এটা আছে এটাকে আমরা দিব হচ্ছে 70%, ওকে, আর এটাকে আমরা দিব হচ্ছে 30%। তারপর আমাদের এই যে মেইন যে লেআউটটা এখানে এটাকে আমরা দিব হচ্ছে 20%, তাহলে আমাদের এটা হয়ে যাবে 80%, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমার এখন এখানে কিন্তু অনেক এরিয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমরা আবার একটা কন্টেইনার নিব, এই কন্টেইনার একটা নিলাম, এবার এটাকে ডুপ্লিকেট করি, তাহলে আমার এখানে 2টা হইলো। তারপর আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে এটার ওরিয়েন্টেশনটাকেও আমরা সাইড বাই সাইড করে দিব। তারপর এই যে লেআউটটা আছে এটাকে আমরা দিব হচ্ছে 10% আর এটাকে আমরা দিব 90%। ওকে, এরকম হলো। এবার এই যে প্লাস, এই প্লাসের মধ্যে আমরা একটা ইমেজকে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এই ইমেজের এখানে আমরা এখন চুজ করব কোন ইমেজটা, এই যে এই ইমেজটাকে আমরা এখানে চুজ করলাম, তাহলে ইমেজটা এখানে চলে আসছে। এবার এটার ভেতরে আপনি একটু ফটোশপে দেখেন আমাদের কিন্তু এখানে 2টা রো, তাই না? এই একটা রো, এই একটা রো, যে কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আবার আমাকে 2টা কন্টেইনার নিতে হবে। তো দেখেন কন্টেইনারের ভিতরে কন্টেইনার, তার ভিতরে আবার কন্টেইনার, মানে এরকম আর কি অবস্থা। তো আপনি যখন পুরোটা একবার প্ল্যান করে ফেলবেন তখন কিন্তু আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা কাজ একদম প্ল্যান করে করছি। এবার এই প্লাসে প্রেস করে এবার আপনার আর কোনো কাজ নাই, আপনি জাস্ট টেক্সট এডিটরটা দিবেন, দেওয়ার পর আপনি এখানে যাবার পর এখান থেকে আপনি এখন টেক্সট জাস্ট কপি পেস্ট করবেন। তো আমরা যদি টেক্সটটাকে এখান থেকে কপি করে নেই, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, ফন্ট ওয়েট ছিল 3। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। তো এখানে আপনি একটু দেখেন আমরা কতটুকু কপি করেছি, জাস্ট এই রোটা, তাই না? তো এখানে আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এভাবে টেক্সট ফরম্যাটিং করতে গেলে আপনি এখানে বিআর ট্যাগ যদি দেন, আমি একটু আপনাকে দেখাই আমি যেটা বলতে চাচ্ছি। আপনি যদি এখানে এন্টার করেন তাহলে দেখেন এখানে কিন্তু এটা স্পেসিংটা অনেক বেড়ে যাচ্ছে এবং আপনি এখানে গিয়ে আরেকটা এন্টার দিতে পারেন, তাহলে এটা এরকম হবে। সেক্ষেত্রে আপনি স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে যাবেন এবং এই যে লাইন হাইট আছে এই লাইন হাইটটাকে আপনাকে তখন এরকম একদম 0 করে দিতে হবে আর কি, তাহলে এটা এরকম হলো। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি একটু দেখেন এখানে এরকম, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে তার ডিজাইনে এখানে এইটুকু অংশকে সে চাচ্ছে যে এটা হবে হচ্ছে বোল্ড। তো এটা এভাবে বোল্ড করাটা ওয়াইজ না, আপনি এই কন্টেন্টের এখানে গিয়ে এই যে দেখেন বাদ গেছে এম, এরপরে এই যে এখানে এইটুকু অংশকে আপনি কি করে দিবেন, এভাবে বোল্ড করবেন, তাহলে এটা সবচেয়ে ভালো হবে আর কি। তো আপনি এটাকে করে নিলেন। এবার আমরা যাব টাইপোগ্রাফিতে, টাইপোগ্রাফি থেকে কালারের এখানে এটা হবে আমাদের প্রাইমারি কালারটা এবং আমাদের টাইপোগ্রাফির এখানে ফন্ট সাইজ 16, ফন্ট ওয়েট আমার মতে নর্মালটাই ঠিক আছে, থিনটা বেশি পাতলা হয়ে যাচ্ছে আর কি। তো এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে, এবার জাস্ট আমরা এই টেক্সট এডিটরটাকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেছে। এবার আমরা সেমভাবে এটাকেও কপি করে নিব। এখানে আসার পরে আমরা এখন যদি এটাকে এখানে পেস্ট করে দেই এবং এটাকে এন্টার দিব এখানে, তারপরে এখানে এটাকে আমরা বোল্ড করে দিব এভাবে, তাহলে দেখেন আমার কিন্তু এই এরিয়াটা রেডি হয়ে গেছে। এবার এটার ভিতরেও আমাদের সেম, আমরা একটা কন্টেইনার নিলাম, এরপর এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, তারপরে এই মেইন কন্টেইনারটাকে ধরে এটার অ্যালাইনমেন্টটা সাইড বাই সাইড করে দিব। তারপর এটাকে আমরা করে দিব 20% বা 30% করি, আর এটাকে আমরা করলাম 70%।
তারপর আমরা এখানে গিয়ে প্লাস করে ইমেজটাকে জাস্ট ড্রাগ করে এর ভিতরে দিয়ে দিলাম এবং এখান থেকে এখন আমরা এই যে ফোন এটাকে চুজ করে দিলাম। তারপর এখান থেকে এই যে টেক্সট এটাকে ডুপ্লিকেট করে এটাকে এটার ভিতরে দিয়ে দিলাম এবং আমরা এখন আমাদের যে ফোন নম্বরটা আছে এটা কিন্তু ক্লায়েন্টের ফোন নাম্বার না, আমি যখন কাজটা ক্লায়েন্টকে জমা দিব তখন তার ফোন নাম্বারটাই এখানে সেট আপ করে দিব। এরপর আমি জাস্ট এটাকে এখন সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করে মানে বোল্ড করে দিব, এটুকুই কাজ। আচ্ছা, তারপর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এরিয়াটা এখানে আপনি একটু খেয়াল করে দেখেন এই যে আইকনগুলোর অ্যালাইনমেন্টটা ঠিক নাই। তো এটা ফিক্স করার জন্য আমার এখানে যেহেতু অনেকগুলো কন্টেইনার নিয়েছেন, যে কারণে যেটা ঘটবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কন্টেইনারের জন্য আলাদা আলাদা করে যদি এরকম প্যাডিং থাকে এটা কিন্তু আসলে ওয়াইজ হয় নাই। তো আমরা একটু ডিজাইনটা দেখি। আপনি যদি ডিজাইনে একটু যান আপনি দেখেন এই যে আইকনগুলো এগুলো কিন্তু একদম সেন্টার অ্যালাইন্ড আছে আইকনের সাথে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এরিয়াটা আছে এটার অ্যাডভান্সে যাব এবং এটার প্যাডিংটাকে আমরা 0 করে দিব। তারপর এখন দেখেন আমাদের এটা কিন্তু ঠিক আছে। তারপর আমরা এই যে লেআউটটা আছে এই যে টেক্সট, এই টেক্সটটাকে আমরা এখন অ্যাডভান্সে যাব এবং এখানে আমরা প্যাডিং টপ আমরা একটু বাড়িয়ে দিব, হালকা করে বাড়িয়ে দিলেই আপনি দেখেন এটা একদম পারফেক্টলি সেন্টার অ্যালাইন্ড হয়ে গেছে। দেখেন এবার এখানেও আপনি দেখেন এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। তো তার মানে আমাদের এই যে হেডার যে সেকশনটা এটা মোটামুটি কমপ্লিট। তারপর আমরা আবার প্লাসে যাব, প্লাস থেকে ফ্লেক্স বক্সের থেকে এটা এখানে আসার পর এবার এখানে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে নেভিগেশন মেনু। তো নেভিগেশন মেনু আপনি এখানে সার্চ করবেন। আমাদের মধ্যে অনেক মানুষ মনে করে যে আপনি যদি কোডিং না করেন বা ডেভেলপমেন্ট না করেন তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। দেখেন কাস্টমাইজেশনের কাজ কিন্তু মার্কেট প্লেসে আসে। তো এখানে আপনি একটু দেখেন, এখানে আমরা যদি একটু চেক করি এখানে কিছু মেনু আছে। তো আমরা এখানে জাস্ট হোম পেজ এবং ব্লগ পেজ এই দুইটাকেও এখানে দিয়ে দেই, হোমটাকে টপে দিয়ে দিব, দিয়ে এবার আমরা এটাকে সেভ করে দিই। তাহলে কি হবে আমাদের এখানে এবার আমরা যদি পেজটাকে একবার রিলোড করি তাহলে আমরা এখান থেকে নেভিগেশন মেনুটার অ্যাক্সেস পেয়ে যাব। তো এখানে যাওয়ার পরে প্রাইমারি 2 যেটা সেটাই আমরা এখানে চুজ করলাম। এবার আমরা টপ যেটা আছে সেটাকে চুজ করে এখান থেকে আমরা আমাদের যে প্রাইমারি কালার সেটাকে চুজ করব। এরপর আমাদের এই যে নেভিগেশন মেনু আছে এটার এই যে লেআউটটা এটাকে আমরা করে দিব সেন্টার অ্যালাইন্ড। তো এটাকে যখন আমি সেন্টার অ্যালাইন্ড করে দিচ্ছি আমি একটু খেয়াল করছি যে আসলে রেকর্ডিংটা ঠিকভাবে হচ্ছে কিনা। আমরা যেটা করব এটা তো এরকম হলো। হ্যাঁ, এবার আমরা যাব হচ্ছে এই যে মেনুটা এটাকে কিন্তু আমরা মোবাইলে দেখাবো না, যে কারণে আমরা এখানে এটাকে করে দিলাম নান, মানে আমরা এটা মোবাইলে দেখাবো না, এটা জাস্ট ডেস্কটপের জন্যই। ওকে, তারপর আপনি এখান থেকে এটা অ্যালাইনমেন্ট তো হলো। এবার আমরা যাব স্টাইলে যাওয়ার পরে আমি যদি চাই যে এদের মধ্যে একটু স্পেস বাড়াতে তাহলে আমি এরকম করে বাড়াতে পারি। টাইপোগ্রাফিতে যাব, তার আগে আমরা একটু কালারটা চেঞ্জ করে এটাকে হোয়াইট কালার করে দিব। এরপর আমরা টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে আমরা ফন্ট ওয়েট করে দিব 700, তাহলে এগুলো একটু বোল্ড হলো। তো তাহলে আমাদের যে নেভিগেশন মেনু এটা হয়ে গেছে। এবার জাস্ট হোভারটা একটু ফিক্স করা লাগবে। হোভারের এখানে আমরা একটু মানে হালকা একটু ডার্ক হোয়াইট টাইপ লাইট হোয়াইট ব্যবহার করবো আর কি। তো দেখেন এরকম, তাহলে আমাদের যে নেভিগেশন মেনুর যে হেডার সেকশন এটার কাজটা কমপ্লিট। এবার আমরা যখন ট্যাবলেট ভিউতে যাব তখন কিন্তু আমরা এই নেভিগেশন মেনুটা বা নিয়ে কাজ করব না। ওকে, আমরা কি করব তখন আমরা মোবাইলের জন্য আলাদা একটা নেভিগেশন মেনু বানাবো এবং সেটা নিয়ে আমরা কাজ করব। তো এই জন্য আপনি সিম্পলি যেটা করতে পারেন এই যে লেআউটটা আছে এই লেআউটটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আচ্ছা আমরা ওইটা পরে করি, আগে আমরা নেভিগেশন মেনুর এরিয়াটা তৈরি করে ফেলি। তো আমরা এই যে এই নেভিগেশন মেনু আছে এটাকে ডুপ্লিকেট করি, তাহলে আমার একদম সেম টু সেম দুইটা হবে। হবার পর এবার এর ভিতরে আমাদের যে নেভিগেশন মেনু আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটার ভিতরে হচ্ছে আমরা এই যে ডুপ্লিকেট করে ফোন নম্বরটা আছে এই ফোন নম্বরটাকে এখানে নিয়ে আসলাম। তো এই যে নেভিগেশন মেনুটাকে আপনি যখন মোবাইলের ভিতরে ফোন নাম্বারটা দিতে চাইবেন তখন এভাবে দেওয়াটা ওয়াইজ না। কিভাবে দিবেন, আপনি এখানে লিখবেন হচ্ছে আইকন বক্স। তো আইকন বক্স এখানে চলে আসলো। এখানে আইকন বক্স আসার পর আইকন লিস্ট এটা। তো এটা আসার পরে আমরা এখন এটা দুইটা কেটে দিলাম, জাস্ট একটা রাখলাম, এটাকে ড্রাগ করে এটার ভিতরে দিয়ে দিলাম। ফাইন। এবার আমরা এই যে এখানে আসলাম, এই যে আইকনের এখানে আমরা আইকন লাইব্রেরি থেকে আমরা সার্চ করব হচ্ছে ফোন, তাহলে আমরা মোবাইল ফোনের আইকনটা পেয়ে যাব। এখানে যে লিঙ্কের নাম্বার আছে এখানে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দেব। দিয়ে এবার আমরা কি করব, এটাকে রাখলাম। এবার আমরা যাব স্টাইলে যাওয়ার পরে আমরা এটার অ্যালাইনমেন্টটা করব সেন্টার অ্যালাইন, তাহলে এটা সেন্টারে চলে আসছে। এরপরে আমরা যাব আইকনের এখান থেকে কালারটা হবে কি কালার, হোয়াইট কালার।
এই যে আইকনের কালারটা হোয়াইট হয়ে গেছে। আপনি আইকনের সাইজ বাড়াতে পারেন, আমরা 16 পিক্সেল করে দিই। এরপরে আমরা গ্যাপটা হালকা করে একটু বাড়িয়ে দিব, ধরেন 10 পিক্সেলের মতো। তারপর আমরা যাব টেক্সটের এখানে টেক্সটের কালারটাও হবে হচ্ছে হোয়াইট কালার, এবং টেক্সটের টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এটার ফন্ট সাইজটা করে দিব বোল্ড। ওকে, তাহলে আমরা এখানে এই যে ফোন নম্বরের এরিয়াটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ফোন নম্বর এরিয়া রেডি। এবার হচ্ছে এই যে এরিয়াটা, এটা তো এরকম হলো, তাই না? এবার হচ্ছে আমাদের নেভিগেশন মেনুর এরিয়াটা, মানে এই এরিয়াটা। তো এটার জন্য আমরা এই যে আমাদের এরিয়া আছে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি এবং এটাকে আমরা ড্রাগ করে নিচে দিয়ে দিতে পারি। এভাবে দিয়ে দেওয়ার পর এই যে পুরা এরিয়াটা আছে, এই যে এটা আমার লাগবে না, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। জাস্ট এই একটা এরিয়া থাকলো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকেও ডিলিট করে দিই, সমস্যা নেই। আচ্ছা, তারপর এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি। তাহলে আমার এখানে এখন 3টা আইটেম হলো। তারপর আপনি একটু দেখেন, এই যে এটা আছে এটার জন্য আমরা প্যাডিং এটা দিয়েছি হচ্ছে 25% দিব। আর এই যে লাস্টে যেটা আছে এটাকে আমরা দিব 25, আর মাঝখানে যেটা আছে এটাকে আমরা দিব 50। তাহলে 25 25 50, আর বাকিটা তো 50 এখানে। হ্যাঁ, এরপর এখানে আসলাম। এখানে আসার পরে আমার এই যে এই লেআউটটা লাগবে না, এটাকে আমরা কেটে দিতে পারি। এবার এখানে আসলাম, এখানে আসার পরে এই যে নেভিগেশন মেনু আছে এটাকে এখন আমরা ডুপ্লিকেট করব। করার পর এটাকে ড্রাগ করে এটার ভিতরে আমরা দিয়ে দিলাম। ওকে, ফাইন। এরপর আমরা এই যে নেভিগেশন মেনু যেটা আছে এই নেভিগেশন মেনুটার এখন আমরা হচ্ছে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আপনি দেখেন এখানকার এটার স্টাইলিংটা এরকম, মানে টেক্সচার কালার, এটা আমরা এটা টেক্সচার কালার করে দিব প্রাইমারি কালারটা। ওকে, ফাইন। এরপর আমরা যাব কন্টেন্টে। এই লেআউটটা আমাদের কিন্তু ডেস্কটপে মানে মোবাইলে দেখাবে, তাই না? তো এই জন্য এটার ব্রেক পয়েন্টের এখানে আমরা ক্লিক করে বলে দিব এটা ট্যাবলেট, মানে তুমি যখন ট্যাবলেটে যাবা তখনই তোমাকে দেখাবে। তারপর এটার অ্যালাইনমেন্টটা হবে রাইট অ্যালাইন্ড। ওকে, আমাদের এই টেক্সটগুলো নিয়ে কাজ করতে হবে না। কেন? কারণ এগুলো তো আমাদের মোবাইল ডিসপ্লেতে মানে ডেস্কটপ ডিসপ্লেতে দেখা যাবে না। তো আমি এখন কি করছি এটা আপনাকে একটু দেখাই। আমি এটা সেভ করে ফেললাম। এরপর আমরা এই যে প্রিভিউ বাটনে প্রেস করলে আপনার নতুন একটা উইন্ডো ওপেন হবে। তো নতুন উইন্ডোতে আপনি এখন এটা এরকম দেখতে পাচ্ছেন, আপনার মনে হবে যে একটা হজবরল অবস্থা, তাই না? এবার মজার ব্যাপারটা দেখেন, এই যে প্রথম যে লেআউটটা আছে এই লেআউটটাকে আমি সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব এবং রেসপন্সিভে যাব। রেসপন্সিভে যাওয়ার পর আমি বলবো যে তুমি ডেস্কটপে দেখাবা কিন্তু তুমি ট্যাবলেট এবং মোবাইলে দেখাবা না। নেভিগেশন মেনু এটার ক্ষেত্রেও আমরা রেসপন্সিভে যাব এবং এখানেও আমরা বলবো ট্যাবলেট এবং মোবাইলে দেখাবা না। এই লেআউটটা এই যে মোবাইল ফোন নাম্বার, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমরা রেসপন্সিভে যাই বলবো তুমি হাইড অন ডেস্কটপ, তুমি ডেস্কটপে দেখাবে না। তারপর এটার ক্ষেত্রে আমরা সেম বলবো যে তোমাকে ডেস্কটপে দেখা যাবে না। এবার আমি সেভ করে পাবলিশ করি। এরপর আপনি একটু দেখেন এখন কিন্তু আমার নেভিগেশন মেনুটা ঠিক হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে মোবাইল ভিউতে, ট্যাবলেট ভিউতে। তো ট্যাবলেট ভিউতে যাবার পর আপনি দেখেন এখন আমার এই যে নেভিগেশন মেনু আইকনটা এখানে চলে আসছে। এটা লাফ দিয়ে এই পাশে কেন চলে আসলো এটা আমরা ফিক্স করব, সমস্যা নেই। এবার আপনি এখানে আসলে দেখেন এটা এখানে চলে আসছে এই সাইডে। তো আমরা এখন আগে ট্যাবলেট ভিউটা ফিক্স করি। বেশিরভাগ ক্ষেত্রে ট্যাবলেট ভিউ ফিক্স করলে মোবাইল ভিউ নিয়ে আর আলাদা করে কাজ করতে হয় না আর কি। তো আমরা এখানে গেলাম, যাবার পরে আমরা এখন আবার এই যে লেআউটে আসছি। এটার অ্যালাইনমেন্টটা কি হবে? রাইট অ্যালাইন। তারপর এটা হরিজন্টালি হবে টেক্সটের অ্যালাইনমেন্টটা। তো দেখেন আমরা এখন যদি যাই আবার এরকম হলো। আচ্ছা, অ্যালাইনমেন্টটা হবে লেফট অ্যালাইন। হ্যাঁ, তারপর অ্যারো সাব আইকন মেনু, আমরা কোনো অ্যারো দিচ্ছি কিনা সেটা। তারপর আমরা এখানে আরও গেলাম, যাবার পর এখানে এই যে আইকন আছে এই আইকনটা চুজ করি, এটা সুন্দর লাগে দেখতে আমার কাছে। তাহলে এরকম হলো। এবার আমরা যাব হচ্ছে স্টাইলে যাওয়ার পর আপনি একটু দেখেন এখানে এখন আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে একটা একটা করে কাজ করতে পারবো, যে কোনটা কেমন হবে, কোনটার কালার কি হবে সব। প্রথমত এই যে মেইন মেনু, এটা নিয়ে আমাদের কিছু নাই, আমাদের কাজ হচ্ছে যে ড্রপ ডাউন মেনুটা নিয়ে। তো ড্রপ ডাউন মেনু আমরা যখন এখানে প্রেস করব তখন এটা এখানে দেখাচ্ছে এবং দেখেন এরকম হচ্ছে, তাই না? তো এখানে আপনি যদি চান যে এখানে আমি একটা স্টাইলিশ মোবাইল মেনু দিব, আপনি সেটাও দিতে পারবেন। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এখানে সে এলিমেন্টের যে মেনুটা এটা সে দেখবে না, মানে এই মেনুটা অত স্মুথ না, অত সুন্দর না। তো সেই জন্য আমরা এখন চলে যাব হেডারে, এখান থেকে আমরা চলে যাব প্লাগইনে, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে মোবাইল মেনু, লিখে এন্টার করব। দেখেন এখানে অসংখ্য মোবাইল মেনু আছে, আপনি এখান থেকে যে কোনো একটা মোবাইল মেনু চুজ করতে পারেন। এগুলো প্রত্যেকটাই প্রায় সুন্দর অনেক। তো রেসপন্সিভ মোবাইল মেনু যেটা, এটা আমি ইনস্টল করব। এবার অ্যাক্টিভ।
আচ্ছা, তো রেসপন্সিভ মেনুটা আপনি এনেবল করে নিলে এখানে আপনার একটা মেনু চলে আসবে। আপনি এই মেনুটা এনেবল করবেন, ক্রিয়েট মেনুতে যায় এখানে দেখেন মেনুর জন্য আপনাকে কিন্তু ওরা ডেমো দিয়ে দিচ্ছে আপনি কোন টাইপের মেনুটা চান। তো আমরা এই মেনুটা চুজ করব, সেকেন্ড যে মেনুটা, এই যে এটার আউটপুট হচ্ছে এরকম, আপনি দেখেন ওকে, এরকম একটা মেনু। তো আমরা এই মেনুটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখন ক্লিক করব নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে এখানে আপনি মেনুর একটা নাম দিবেন। এখানে আপনি সিলেক্ট তো থিম সিলেক্ট করেছেন, এবার মেনুর একটা নাম, তো আমরা এটা দিব হচ্ছে মেইন মেনু। ওকে, এবার লিঙ্ক টু ওয়ার্ডপ্রেস মেনু, ওয়ার্ডপ্রেসের এখানে আমরা প্রাইমারি টু যেটা সেটা দিব। এরপরে আমরা বলছি যে হাইড থিম মেনু, এখানে আপনি যদি মেনু থিম হাইড করতে চান সেটা। এরপর আমরা এটা ডেস্কটপ এবং ট্যাবলেট এই দুই জায়গাতেই দেখাবো, তাই না, আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা ক্রিয়েট মেনুতে প্রেস করলাম, তাহলে আমাদের মেনুটা এখন এই যে দেখেন, এই যে আমাদের মেনুটা এটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যাব মোবাইল মেনুতে, কন্টেইনারে, এবং কন্টেইনারে আসলে আপনি একটু দেখেন এটা যখন আমি ওপেন করছি টাইটেল দেখাবেন কি দেখাবেন না সেটা, তো আমরা টাইটেলটা দেখাবো। তো টাইটেল দেখানোর জন্য আমরা এখানে এখন যাবেন, এই যে টাইটেলের এখানে আমরা এখন লিখবো হচ্ছে FINGERPRINTS ফিঙ্গারপ্রিন্টস। তাহলে ফিঙ্গারপ্রিন্টস আসলো লিঙ্কের এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটাই যাবে। তো আমরা এটাকে এখানে কপি করলাম এবং এখানে এটাকে আমি পেস্ট করে দিলাম। এখানে দেখেন এই যে ইমেজটা, এই ক্লায়েন্টের যে ইমেজ, তো আমরা ইমেজটাকে এখানে আমাদের যে লোগো আছে সেই লোগোটাই আমরা এখানে চুজ করে দিব। ওকে, এই যে দেখেন এখন এই জায়গাটাতে এই লোগোটা ম্যাচিং করছে না, এখানে একটা হোয়াইট টাইপের লোগো হলে ভালো হতো। তো আমরা ফটোশপটা ওপেন করি, ফটোশপ ওপেন করে আমরা এই যে আমাদের যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা সিলেক্ট করি, আমরা এখানে ক্লিক করলে আমাদের লোগোটা সিলেক্ট হয়ে যাবে। তো এই যে লোগোটা ইমেজ ট্রিম, ওকে, এবার এটা কালার একবারে চেঞ্জ করে ফেলবো। আমি এটা নিয়ে অত বেশি পেইন নিব না, আমি সিম্পলি এই যে কালার ওভারলে এটার কালারটাকে আমি করে দিলাম হোয়াইট এবং ওকে ওকে, তাহলে লোগোটা হোয়াইট কালারের হয়ে যাবে। এবার আমি এটাকে সেভ করব, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করে এবং পিএনজি আকারে সেভ করব এবং অবশ্যই অপটিমাইজ এই যে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে রাখবো। এবার আমি যাব সেভে। তো সেভ করলে এটা এখন আমার ডেস্কটপে সেভ হবে ফিঙ্গারপ্রিন্টস নামে হোক। এরপরে আমরা এখন আমাদের ব্রাউজারে চলে যাব। তো এখান থেকে এখন আমরা এটাকে ডিলিট করে চুজ ইমেজ আপলোড ফাইল, তারপর আমরা এখন সরাসরি আমাদের ডেস্কটপে যাব এবং আমাদের যে হোয়াইট লোগোটা আমরা চুজ করলাম সেই লোগোটাকে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, তো এটা এখানে দেওয়ার পর আমরা যেটা চুজ করেছি এটা সেটা না, এইটা। আচ্ছা, এটা চুজ করার পরেও এটা এরকম হচ্ছে। এবার সেট ফন্ট আইকন, আপনি ফন্টের কোন আইকনটা দিতে চান, যেমন আমরা এখানে দিতে পারি হচ্ছে মেনু, এই যে সিলেক্ট, তো দিলাম। এবার অ্যাডিশনাল কন্টেন্ট আমরা যদি এটা বন্ধ করে দিই তাহলে যে নিচে যে নাম আসে এটা আমাদের দরকার নাই। এবার হচ্ছে এটা হচ্ছে মেনু, এটা আমরা অবশ্যই দেখাবো এবং সার্চ বার সেটাও আমরা দেখাবো। তো আমাদের বেসিক যেটা কাজ সেটা শেষ। তো ব্যাক করার পর এবার হচ্ছে আমাদের টগল বাটন, এই যে টগল বাটনটা, এই বাটনটা এটা নিয়ে এখন আমাদের কাজ। এবার আমরা যাবো হচ্ছে বাটনের পজিশনটা নিয়ে কাজ করব, কারণ বাটনটা পারফেক্ট পজিশনে নাই। তো এটা রাইট এবং ফিক্সড হবে এবং এটা টপ থেকে 15 পিক্সেল হবে না, টপ থেকে এটা হবে 5 পিক্সেল, বা টপ থেকে আমরা এটাকে 0 পিক্সেল করে দিই একদম, এবং রাইটেও এটা হবে একদম 0 পিক্সেল। তো দেখেন এটা একদম এই পজিশনে আসছে এবং এখন আমার মনে হচ্ছে এটার পজিশনিংটা পারফেক্ট। এবার আমরা হচ্ছে বাটনের ভিতরকার যে টেক্সট, এটার কালার, আপনি এটার টেক্সট কালার চেঞ্জ করতে পারেন। যেমন এটা আপনি ওপেন করলে এখানে দেখেন এই যে টেক্সটের পজিশন, এটা কি লেফট হবে, টপ হবে, কি হবে সেটা, তো এটা লেফটই থাকুক, এটা নিয়ে অত প্যারা নাই। ফন্ট সাইজ আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন। টেক্সটের কালার, এই ভেতরকার যে টেক্সট এটার কালার আপনি পরিবর্তন করতে পারেন চাইলে। এরপর হচ্ছে বাটনের বিহেভিয়ার আপনি কিভাবে চান, টগল মেনু, তারপরে হচ্ছে যে টগল অন হোভার, এগুলো তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে যেহেতু প্রো ফিচার, এগুলো আমাদের লাগবে না, আমরা এগুলো নিয়ে অত বেশি মাথাও ঘামাবো না আর কি। তারপর আমরা এটাকে এখন সেভ করে দিলাম। তারপরে এখন আমরা যদি একটু আমাদের পেজটাকে একবার রিফ্রেশ করি এবং আমরা এখন যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে এবার আমরা যদি একটু মোবাইল ভিউটা দেখি, আপনি দেখেন এখন আমাদের এই যে এখানে লোগোটা চলে আসছে এবং নিচের টেক্সট আসছে ফিঙ্গারপ্রিন্টস। আমরা এই টেক্সটটা দেখতে চাই না, তো আমরা এখানে আবার যাবার পরে আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পরে আমরা এখান থেকে একটু দেখতে পারবো যে আমাদের এই যে টাইটেল, তো টাইটেলটাকে আমরা এখান থেকে যদি ডিসেবল করে দিই তাহলে পুরোটাই ডিসেবল হয়ে যায়, কিন্তু আমরা টাইটেলের টেক্সটটাকে যদি এখান থেকে কেটে দিই তাহলে আর এটা থাকছে না। তো আমরা টেক্সটটাকে এখান থেকে আমরা কেটে দিলাম। আচ্ছা,
তো এটা কেটে দেওয়ার পর এখন দেখেন আমাদের নেভিগেশন মেনুটা এখন আগের থেকে অনেক স্মার্ট হয়েছে। এবার আমরা এটাকে সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে ব্যাকের থেকে আবার টগল আইকনে। তো আমরা আমাদের মোটামুটি যে নেভিগেশন মেনু ছিল সেটার কাজটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা বাকি কাজটা করি স্টেপ বাই স্টেপ। তো আমরা এখন আমাদের হেডার সেকশনে আসলাম। আসার পরে এবার আমরা হচ্ছে এই যে এখানে নেভিগেশন মেনু ছিল এটার আমাদের আর দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি এবং এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো ট্যাবলেট ভিউতে আমরা চাই এই যে এরকম হবে লেআউটটা। এই ইমেজটার এটাকে এখন আমরা করে দিব কত পার্সেন্টেজ করে, আমরা এটাকে করে দিব 100%। তো 100% করে দিলে আপনি এখন যদি লোগোটা ক্লিক করেন এবং এটাকে আপনি এখন সেন্টার অ্যালাইন করতে পারবেন এবং আমরা এটার সাইজটাকে কাস্টম সাইজ করে বলে দিব এটা সাইজ হবে হচ্ছে 200 পিক্সেল। তো আপনি যখন এটা 200 পিক্সেল দিয়ে অ্যাপ্লাই দিবেন তখন এটা সাইজ ছোট হবে, আমি আরও ছোট করে দিই, এটা মনে হয় 150 পর্যন্ত আমি কমিয়েছিলাম। হ্যাঁ, তো এরকম হলো। এরপর আমরা এখন চলে যাব হচ্ছে মোবাইল ভিউতে এবং মোবাইল ভিউতে আই বিলিভ ইট লুকস ফাইন। এবার আমরা যদি একটু ওয়েবসাইটটার রিফ্রেশ করি, আপনি দেখেন এটা হচ্ছে ডেস্কটপ ভিউ এবং আমরা যদি এখন মোবাইল ভিউতে যাই এটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ। অনেক ক্লিন না? অনেক ক্লিন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যে হেডার সেকশন এটার কাজ শেষ। এবার আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করব এবং আমরা এখন চলে যাব হচ্ছে এখানে এবং আমরা একটা নতুন টেমপ্লেট নিব যেটা হবে হচ্ছে FWTER ফুটার। এবং ফুটারের এখানেও আমরা চুজ করব হচ্ছে ফুটার টেমপ্লেট হবে এলিমেন্টর ফুল উইড আর ডিসপ্লে অন এন্টার ওয়েবসাইট এবং আমরা এখন দিব কি পাবলিশ। তো পাবলিশ করার পর এবার আমরা এডিট উইথ এলিমেন্টর করব এবং আমরা আমাদের যে ডিজাইন আছে ফটোশপে যাব এবং আমরা ফটোশপের থেকে আমরা চুজ করব যাব হচ্ছে ফুটার সেকশনে। তো আপনি যদি ফুটারে যান এখানে দেখেন এখানে আপনার ফুটার বানানো খুবই সিম্পল, মানে জাস্ট হচ্ছে একটা লোগো, কন্ট্যাক্ট, নেভিগেশন আর হচ্ছে ফোন কপিরাইট সেকশন। তো এখন আমরা এখানে গেলাম, যাবার পর এখানে আসলাম, এখানে আসার পরে এটার পরে এটা, ওকে। এরপর এখানে যাব, এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে লোগো। তো সাইট লোগো এখানে আমরা দিয়ে দিলাম এবং এটার এখানে হবে হচ্ছে আমাদের কাস্টম লোগো, এই যে এই লোগোটা। তারপর এটার এলিমেন্ট হবে লেফট এলাইন্ড। তারপর এখানে হবে আমাদের একটা টাইটেলের এখানে হবে কি টাইটেল, কন্ট্যাক্ট। তো আমরা এটা কপি করে নিলাম এবং এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। এটা হবে আমাদের H4 এবং স্টাইলে যাব লেফট অ্যালাইন্ড। এটার টাইপোগ্রাফি হবে হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড আর ফন্ট সাইজ হচ্ছে 22, ব্যাস। তারপর আমরা আবার এখানে যাব, এখান থেকে আমরা যাব টেক্সট এডিটরে, এখান থেকে আমরা এখানে লরেম আইসপ্রাম টেক্সটই রাখবো, পরে এখানে আমি কন্ট্যাক্ট ফর্মের এখানে ক্লায়েন্টের ইনফরমেশনটা দিয়ে দিব। এবার ডুপ্লিকেট করে এখানে আমরা এটা যাওয়ার পরে এখানে এখন আমরা লিখবো হচ্ছে নেভিগেশন মেনু। তো টেক্সটটাকে এখান থেকে আমরা আপডেট করে দিব এবং আমরা এখানে গিয়ে এখন আবার সার্চ করব হচ্ছে নেভিগেশন মেনু, তারপর এটাকে এখানে দিয়ে দিলাম। তো এটা এখানে দিয়ে দেওয়ার পরে আমরা চুজ করে দিব প্রাইমারি 2, তাহলে এই নেভিগেশন মেনুটা পাবে। এবার লেআউটে যে এটা হবে হচ্ছে ভার্টিক্যাল মেনু, ওকে। তারপর এটা লেফট অ্যালাইন্ড হবে, এটার কোনো ব্রেক পয়েন্ট হবে না, মানে এটা মোবাইল ভিউতেও আলাদা করে কিছু দেখাবে না, এটার অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইন্ড। তারপর মেনুর এখানে আপনি যদি স্টাইলে যান হরিজন্টাল প্যাডিংটা আমরা 0 করে দিব, তাহলে এটা একদম সাইড বাই সাইড হবে এবং ভার্টিক্যাল প্যাডিংটা আমরা একটু কমিয়ে দিব, এরকম, ফাইন। তারপর এখানে হচ্ছে যে টেক্সটের কালার এটা হবে হচ্ছে প্রাইমারি কালার, ওকে। তাও আমাদের নেভিগেশন মেনুর কাজ শেষ। এবার আমরা এখানে প্লাস দিয়ে আরেকটা কন্টেইনার নিব, এখানে আমরা দিব হচ্ছে ডিভাইডার। তো ডিভাইডারের পরে আমরা এখানে দিব টেক্সট এডিটর, আচ্ছা। তারপর টেক্সট এডিটরটা হবে ডিভাইডারের নিচে। এরপরে আমরা এখানে আবার যাবার পর এখানে আপনি একটু দেখেন এই কালারটাই আমরা নিব হচ্ছে ডিভাইডারের। তো ডিভাইডারটা চুজ করি, স্টাইলে যাই, কালার হিসাবে আমরা দিয়ে দিব এই কালারটা এবং আমরা এখন এখানের থেকে আমরা হচ্ছে এই যে টেক্সট আছে টেক্সটের টেক্সটটাকে কপি করে নিব। এটা ফন্ট সাইজ ছিল 16 পিক্সেল, তো আমরা এখানে ওই টেক্সটটাকে দিয়ে দিলাম। স্টাইলে যায় টেক্সট অ্যালাইন করে দিব সেন্টার, টাইপোগ্রাফি থেকে এটাকে করে দিব 14 পিক্সেল, ব্যাস। তারপর এই যে ডিভাইডার আছে ডিভাইডারের এই ডিভাইডারটা এটার এখানে গ্যাপ যেটা আছে গ্যাপটাকে আমরা একদম 0 করে দিব, ফাইন। এবং এবার এটা আমি পাবলিশ করে দিলাম এবং এখন আপনি যদি ওয়েবসাইটটা রিফ্রেশ দেন আপনি দেখেন এই যে আপনার ফুটার সেকশনটাও এখানে চলে আসছে। এবার এটাকে আমরা করব ট্যাবলেট ভিউর জন্য, দেখেন পারফেক্ট আছে, সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ।
তো মোবাইল ভিউতে গেলেও আই থিঙ্ক কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট না কিছু লাগবে না। তাহলে আমাদের এটার কাজ শেষ। এবার আমরা এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করব। এবার আমরা আমাদের পেজ নিয়ে কাজ করব। আমরা যাব পেজেস থেকে হোম পেজ, এটাকে এডিট করব। এবার এটাকে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর। ক্লায়েন্ট কি আপনার কাছে কি চাচ্ছে এটা আপনাকে একটু বুঝতে হবে। দেখেন এটা হচ্ছে একটা ব্যানার, এটা কিন্তু স্লাইডার না। যেহেতু এটা স্লাইডার না, সেক্ষেত্রে আমরা এখানে এলিমেন্টর দিয়ে বানিয়ে ফেলতে পারি। কিন্তু ক্লায়েন্ট যদি এখানে স্লাইডার চাইতো, তাহলে আপনাকে হয়তো স্লাইডার টাইপের কোনো একটা ব্যানার দেওয়া লাগতো বা স্লাইডার দেওয়া লাগতো। তো আমরা এখন যেটা করব, এখানকার যে টেক্সটটা আছে টেক্সটটাকে এখান থেকে কপি করে নিব এবং এখানে প্লাস তারপরে এটা দিলাম। দেওয়ার পর এখানে আসলাম, আসার পরে এখানে আমরা একটা হেডিং দিব। হেডিংটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আপনি একটু খেয়াল করেন যে উইথের পরে ব্রেক, তো আমরা উইথের এখানে এসে আমরা জাস্ট দিয়ে দিব হচ্ছে একটা বিআর ট্যাগ। তাহলে আমরা একটা লাইন ব্রেক এখানে পেয়ে যাব। এবার এখানে আসলাম, আসার পরে আচ্ছা আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা বাটন। তো আমরা বাটনটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিব। এখন আমি খুব সম্ভবত এটার বাটনের স্টাইলিংটা দেখাই নাই। আপনি এখান থেকে যাবেন হচ্ছে এই যে সাইট সেটিংসে, আমরা বাটনের একটা কাস্টমাইজড ডিজাইন আমরা বাটন বানিয়ে নিয়েছিলাম এখান থেকে। হ্যাঁ, যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবার আমরা বাটন দিলেই এখানে বাটনটা এরকম করে চলে আসবে। তো এবার আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে আসলাম, এখানে আসার পরে স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে থেকে চুজ ইমেজে যাব, সেখান থেকে এখানে যাব, এরপর এটাকে সিলেক্ট করব। এবার এটাকে এখানে সিলেক্ট করে এবার আমরা যাব অ্যাডভান্সে যাওয়ার পর প্যাডিং টপ। আমরা একটু যদি এখানে যাই, আপনি একটু খেয়াল করেন আমাদের এখানে প্যাডিং টপ আছে কতটুকু। এখান থেকে দেখেন প্যাডিং টপ আছে হচ্ছে 300 পিক্সেল, আর প্যাডিং বটম কতটুকু আছে, প্যাডিং বটম আছে হচ্ছে 110। তো আমরা এখানে যাবার পরে এখানে আমরা বলে দিব প্যাডিং টপ হচ্ছে 300। তো এখানে এরকম 300 দেওয়া যাবে না, আমরা এখানে দিব 15 দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে আনলিঙ্ক করে দিব। এবার এটাকে দিব 300 আর বটমকে দিব হচ্ছে 110। আচ্ছা, তারপর এই যে টেক্সট এটাকে ধরলাম। এবার আমরা এখানে যাওয়ার পরে আমরা একটু চেক করব যে আমাদের এই যে ফন্ট আছে, ফন্টের সাইজ কত আছে। তো এখানে ক্লিক করলে আপনি একটু দেখেন 60 বোল্ড সাদা। তো আমরা এখানে যাই, এখান থেকে এটার স্টাইলে যাব, এটা টাইপোগ্রাফিতে যাব, ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, আর ফন্টের কালার হচ্ছে হোয়াইট। এই যে, তাহলে আমাদের এটা হলো। এবার হচ্ছে এটা, এখানে আপনি দেখেন টেক্সট হচ্ছে কি গেট ডিরেকশনস। তো আমরা নিলাম গেট ডিরেকশনস, এখানে গেলাম, টেক্সটটা চেঞ্জ করে দিলাম গেট ডিরেকশনস। আইকনের এখানে যাব, আইকনের এখানে গিয়ে আমরা এখানে সার্চ করব হচ্ছে ম্যাপ আইকন। তারপর আইকনটা হবে হচ্ছে রাইট সাইডে, তারপর আইকন আর টেক্সটের মাঝখানে একটুখানি গ্যাপ হবে, সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। এবার এখানে আপনি দেখেন কালারটা একটু মানে ম্যাচিং হয়ে গেছে, যেটা ভালো লাগছে না, এই কারণে আমরা এখানে কালারটাকে একটু হালকা করে চেঞ্জ করে দিলাম। তাহলে এবার আমরা এটাকে যদি সেভ করি এবং আমরা যদি এখন আমাদের হোম পেজে যাই রিফ্রেশ দেই, আপনি দেখেন যে আমাদের হেডার সেকশনটা কি হয়ে গেছে। এখানে একটু লাইন হাইটটা কমাতে হবে, টাইপোগ্রাফি এবং এই যে লাইন হাইট, এটাকে আপনি এখান থেকে এটা ওয়াইজ হচ্ছে ইএমএ রাখা। হ্যাঁ, ইএমএ রেখে আপনি চেঞ্জ করবেন, তাহলে সেটা সবচেয়ে ভালো। 1.3 এর মতো রাখা হচ্ছে বেস্ট। এবার আমরা এটা সেভ করে দিলাম, তাহলে আমাদের এই এরিয়াটা কমপ্লিট। এবং এবার আমরা ট্যাবে যাব। ট্যাবলেট ভিউতে দেখেন এটা ভয়ঙ্কর অবস্থা। এটা ফন্ট সাইজ জাস্ট আমরা করে দিব 45 পিক্সেল এবং ফন্ট ওয়েটটা করে দিব হচ্ছে লাইন হাইট 1.1 করি। এরপরে এটাকে আমরা সেভ করে নিই। তারপর আমরা যাব হচ্ছে মোবাইল ভিউতে। তো মোবাইল ভিউতে যাওয়ার পরে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্যাডিং আছে এটাকে আমরা 15 পিক্সেল করে এবার আমরা টপে করে দিব হচ্ছে 100 আর বটমে করে দিব হচ্ছে 100। তাহলে বটমে আচ্ছা ভয়ঙ্কর অবস্থা, এটা 100 হবে। এরপর এই যে ফন্ট সাইজ এটাকে আমি করে দিব হচ্ছে 25। ব্যাস, তারপর আপনি এখানে দেখেন এই যে ফন্ট সাইজ যখন 25 হলো তখন কিন্তু আপনার আবার এখানে এই যে বিআর ব্রেকটা ঠিকভাবে কাজ করেনি। আমি এই মূল কাজ করার সময়ও করছি, এরপরে আবার রিভিশনও দিছি, বুঝছেন। আমি প্রচুর এপিক মানুষ ভাই। এখানে এটা বিআরটা এভাবে হবে না, এটা বিআরটা কেটে দিতে হবে। এখানে এই যে লাইন ব্রেকের জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে প্লাস থেকে আমাকে এখানে একটা কন্টেইনার নিতে হবে।
তো এই যে নিচে যে কন্টেইনারটা নিলাম এটাকে উইথ দিতে হবে হচ্ছে 70%। হ্যাঁ, এই যে 70% উইথ দিলাম, এটার ভিতরে আমরা হচ্ছে এই যে টেক্সট এবং মানে এই দুইটাই এটার ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের আর লাইন ব্রেক লাগবে না। এবং এখন আমাদের ট্যাবলেট ভিউতেও এটা ঠিক থাকবে, এবং ট্যাবলেট ভিউতে যাওয়ার পরে এটার উইথটা হয়ে যাবে কি 100%। তারপরে এটাকে পাবলিশ। এরপরে আমরা যাব মোবাইল ভিউতে, সেখানেও এটার উইথটা হবে 100% এবং ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল। এবং যেহেতু ফিঙ্গারপ্রিন্টিং ওয়ার্ডটা একটু বেশি বড়, যে কারণে এটাকে একটু কমিয়ে দিতে হবে যাতে করে অ্যাটলিস্ট 2 লাইনে থাকে। এই যে এখন সুন্দর লাগছে দেখতে। এবং এই যে টপ অ্যান্ড বটম যে প্যাডিং, এটাকে আমরা করে দিব এখন আরও কমিয়ে দিতে পারি 60 পিক্সেল, এবং এখানেও আমরা এটাকে করে দিতে পারি 60 পিক্সেল। এখন দেখেন আমাদের যে ব্যানার সেকশনটা, এটা কিন্তু এখন অনেক সুন্দর হয়ে গেছে, এবং নো ম্যাটার হোয়াট স্ক্রিন সাইজ এভরিহোয়ার ইট লুকস ফাইন। এখানে একটা প্রবলেম হচ্ছে, এই যে ইমেজটা এখানে বড় দেখা যাচ্ছে, যে কারণে আমরা এখানে যাব, স্টাইলে যাব, এখান থেকে আমরা ডিসপ্লে সাইজটাকে করে দিব কভার। তো কভার করে দিলে আপনি আর মানে ইমেজ রিপিটেশনটা দেখতে পাবেন না। তো এবার আপনি চাই যদি আপনার হোম পেজটাকে একবার রিফ্রেশ করেন, আপনি দেখেন এখন কিন্তু এটা সুন্দর হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা আবার একটু পিএসডি ফাইলে যাই। এখানে আসার পরে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনে এই একটা সাইড বাই সাইড থাকবে। আমরা এখন এখানে আসলাম, আসার পরে এটা হবে 50-50 এরকম, এবং এখানে আমরা ইমেজটা নিয়ে নিব। এই ইমেজটা এখানে চুজ করে দিলাম। তারপর এখানে যাব, এখান থেকে অ্যাডভান্সে যাব, এটাকে সেম আমরা মার্জিন করে দিব। মার্জিন টপ দিব হচ্ছে 40, মার্জিন বটমও করে দিব 40। ফাইন। তারপর এখানে আসলাম, এখানে আসার পর আমাদের এই টাইটেলটা কিন্তু অলরেডি অপটিমাইজ, তাই না? আমরা এটাকে ডুপ্লিকেট করে এই টাইটেলটাকে এখানে দিয়ে দিতে পারি। এর ফলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের আর সেম, যেহেতু এটা একবার স্টাইল করা আছে, আমাদের জাস্ট কালারটা চেঞ্জ করে দিলেই হচ্ছে, এবং এই টেক্সটটাকে আমাকে আর রেসপন্সিভ করতে হবে না। এটা প্রত্যেকটা স্ক্রিনে পারফেক্টলি রেসপন্সিভ থাকবে, দেখেন। তো এই জন্য রিইউজেবল কন্টেন্ট যত বেশি বানাতে পারবেন আর আপনার জন্য তত ভালো। প্রত্যেকটার জন্য একই ডিজাইন আপনি বারবার তো আর করবেন না, তাই না? তো এই জন্য এখানে এটা আসলাম কন্টেন্টের, এখানে আমরা এখন টেক্সটটাকে জাস্ট আপডেট করে দিলাম, এবং এটার ক্ষেত্রে আমরা জাস্ট ফন্ট সাইজটাকে করে দিব। আমরা একটু দেখি পিএসডিতে কত আছে, 40 পিক্সেল। তো আমরা এটাকে করে দিলাম 40 পিক্সেল। এবার আমরা ট্যাবলেট ভিউতে যাই। আচ্ছা, ওইটা আমরা পরে চেক করতেছি। এরপরে আমরা এখন যাব হচ্ছে প্লাসে। প্লাস থেকে আমরা টেক্সট এডিটরের এখান থেকে আমরা টেক্সট দিয়ে দিলাম। এখানে আরও বেশি টেক্সট হবে, অনেক টেক্সট। তো আমরা সব টেক্সট কপি করে নিই, এখানে সব টেক্সট পেস্ট করে দিই। এরপর এখানে যাব, এখান থেকে আমরা এখন যাব বাটনে। এখানে আমরা লিখে দিব কি, লার্ন মোর। আচ্ছা, পাবলিশ। এবার আমরা এই পুরো এরিয়াটাকে সিলেক্ট করব, এবং আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা এখানে প্রেস করব, তাহলে প্রত্যেকে পারফেক্টলি সেন্টার অ্যালাইনড হবে। এবার এটা পাবলিশ। এরপর আমরা যাব ট্যাবলেট ভিউতে। ট্যাবলেট ভিউতে গেলে দেখেন এরকম, যেটা আমি চাই না, যে কারণে আমরা আবার এখানে আসব। এখানে আসার পরে এই যে ইমেজটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই প্রথম ইমেজটাকে আমরা ড্রাগ করে এই যে টাইটেলের উপরে দিয়ে দিলাম এরকম করে। এবার পাবলিশ। এবার এই ইমেজটাকে আমি হচ্ছে অ্যাডভান্স মেনুতে গিয়ে এই যে রেসপন্সিভ, এখান থেকে আমি বলবো যে হাইড অন ডেস্কটপ। এবার পাবলিশ। এবার আমরা ট্যাবলেট ভিউতে যাই। ট্যাবলেট ভিউতে গেলে এই ইমেজটা দেখা যাবে, এবং এই যে কন্টেইনার উইড আছে এটাকে আমরা করে দিব 100%। ওকে, এবং এই যে আমাদের নিচে যেটা আছে এটাকেও আমরা করে দিব 100%। এরপর আমরা মূল যে লেআউটটা আছে এটাকে ধরে এটার অ্যালাইনমেন্টটা ডাউন করে দিব। এবার দেখেন ট্যাবলেট ভিউতে এটা, মানে মোবাইল ভিউতে, ডেস্কটপ ভিউতে এরকম আছে, কিন্তু ট্যাবলেট ভিউতে গেলে এটার হলিয়া পুরা চেঞ্জ আর কি। তারপর আমরা এখন সিম্পলি কী করবো, এই যে এই ইমেজটা যেটা আছে এটার অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এটার রেসপন্সিভটা আমরা বন্ধ করে দিব, মানে এটাকে ট্যাবলেট এবং মোবাইলে দেখাবে না এই ইমেজটা। কিন্তু এই ইমেজটার ক্ষেত্রে উল্টা হবে, এটা জাস্ট ডেস্কটপে হাইড হবে। তো এখন এটা পারফেক্ট আছে, সমস্যা নেই। এবার আমরা যাব মোবাইল ভিউতে। তো মোবাইল ভিউতে গেলে আমাদের জাস্ট এই যে ফন্ট সাইজও আমাদের ঠিক করতে হবে না, টাইটেল থেকে শুরু করে সব কিছু এখন কিন্তু সুন্দর আছে। জাস্ট মোবাইল ভিউতে গেলে আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট আছে এটাকে জাস্টিফাইড করে দিই, টেক্সট অ্যালাইন, তাহলে মোবাইলে এটা দেখতে ভালো লাগে আর কি। তো এবার এখানে আসলাম, দেখেন ঠিক আছে সব। আমাদের এই যে অ্যাবাউট সেকশনটাও কমপ্লিট। এবার আপনি একটু চাইলে এখানে লাইভ প্রিভিউ দেখতে পারেন, এই যে দেখেন। এবং আমরা যদি মোবাইল ভিউতে যাই তখন এটা হবে এরকম। হ্যাঁ, তো এবার আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের এই যে ফিঙ্গারপ্রিন্টিং সার্ভিস, এই এরিয়াটা আমাদের এখন তৈরি করতে হবে।
তো এটা করার জন্য আমরা প্রথমে কি করব, আপনাকে আগে প্ল্যানিংটা করতে হবে যে এটা আপনি আসলে কিভাবে করতে চান বা কিভাবে দেখতে চান। তো আমরা এখন এখানে আসার পরে এখানে যাব, এখান থেকে একটা কন্টেইনার নেই আগে নিলাম। এরপর আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম। এরপর আমরা এখানে আসার পরে আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিব। কালারটা দেওয়ার পর এখানে আমরা সিলেক্ট করে দিব, এটাকে আমরা দিব হচ্ছে বডি লাইট BACKGROUND লাইট ব্যাকগ্রাউন্ড। এবার এটা ক্রিয়েট করলাম, তাহলে এটা এখানে আসলো। এবার আমরা এখানে একটা ইমেজ নিব, ইমেজের এখানে আমাদের হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই ইমেজটা আমরা এখানে আপলোড করব, না ক্রপডটা না, আমরা নিব হচ্ছে মূলটা। এরপর আমাদের হচ্ছে এই যে টাইটেলটা আছে, টাইটেল টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করলাম এবং এই টেক্সটটাকে আমরা এটার নিচে দিয়ে দিলাম। এরপর স্টাইলে গিয়ে এটার কালারটা হবে হচ্ছে টেক্সট কালার। তারপর আমরা এখানে ব্যাক করব, ব্যাক করে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে কপি করে নিলাম, ফিঙ্গারপ্রিন্টিং সার্ভিস, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিয়ে এটার অ্যালাইনমেন্টটা হবে কি টেক্সট অ্যালাইনড সেন্টার। এরপর আমরা এই টেক্সটটাকে এখান থেকে কপি করে নিলাম, ফন্ট সাইজ ছিল 24 পিক্সেল এবং মিডিয়াম, তো আমরা এটাকেই ডুপ্লিকেট করার পর এটা হবে H4, এটা এরকম স্টাইল, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ 24 পিক্সেল, ফাইন, ফন্ট ওয়েট হচ্ছে 500। আচ্ছা, তারপর এই যে এরিয়াটা এটার অ্যাডভান্সে যাব এবং প্যাডিংটাকে আমরা করে দিলাম 15 হচ্ছে ডিফল্ট প্যাডিং, তো আমি এটাকে আগে 15 করি, এরপর আমি এটাকে চেঞ্জ করি, টপ দিলাম এবার আমরা 45, তো এটা দিয়েছি তাহলে এটা 45, 50, 60, হ্যাঁ 60 পিক্সেল টপ, এবং এবার আমরা বটমও করে দিব 60। হলো, এখানে আসলাম, এখানে আসার পর এবার আমরা আবার কন্টেইনার, এই কন্টেইনারটাকে এটার ভিতর দিয়ে দিলাম। এরপর এই যে এই এরিয়াটা আছে এটার হচ্ছে মার্জিন বটম আমরা একটু কমিয়ে দেই, এরকম করে দেই, এবার এটা ঠিক আছে। তারপর এবার আমরা যদি আমাদের ফটোশপে যাই, দেখেন দুইটা আছে সাইড বাই সাইড, হ্যাঁ। তো আমরা এখানে আসার পরে আমরা একটা কন্টেইনার দিলাম, এটাকে ডুপ্লিকেট, এবার আমরা মূলটাকে ধরে এটার অ্যালাইনমেন্টটা সাইড বাই সাইড করে দিলাম। এবার এটার মধ্যে আমরা ইমেজটাকে বসিয়ে দেব, এই যে ইমেজ চলে আসছে। এবার এটার ভিতরে আমরা আবার একটা কন্টেইনার দিব, এই কন্টেইনারের ভিতরে আমার হবে হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার মূল কন্টেইনার, এটার ভিতরে আমার দুইটা কন্টেইনার হবে, তাই না, সাইড বাই সাইড। যে কারণে আমি এখানে কি করব, একটা কন্টেইনার নিলাম, এরপর এটাকে ডুপ্লিকেট করলাম, তারপর মূল যেটা আছে এটাকে এবার আমি সাইড বাই সাইড করে দিলাম। তারপর এটার ক্ষেত্রে এটাকে আমি বলবো যে তুমি হবা 20%, না সরি, এটা হবে হচ্ছে 20% আর এটা হবে 80%। ওকে, এবার এখানে যাব, এখান থেকে ইমেজ চুজ করে এটা হবে আমার ইমেজটা। তারপর এই যে টাইটেলের এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে এটাকে বসিয়ে দিব এখানে, এবং এখান থেকে আমরা এই যে টেক্সট এটাকে কপি করে নেই, ফন্ট সাইজ 24 পিক্সেল, তো এটাকে এখানে দিয়ে দিলাম, ফন্ট সাইজ 24, ঠিক আছে। জাস্ট টেক্সট লাইনটা হবে লেফট লাইন। তারপর এখানে আমরা একটা টেক্সট এরিয়া নিব এবং সেখানে লরেম আইসপামি থাকুক 3 লাইন, ফন্ট সাইজ একটু কমায় 14 পিক্সেল করে দিব, বাস। এবার এখান থেকে আমরা হচ্ছে এই কালারটাকে কপি করে নিলাম, তারপর আমরা এই যে এরিয়াটা আছে ফুল এরিয়াটাকে সিলেক্ট করে স্টাইলে গিয়ে এটার কালার হিসেবে এটা দিয়ে দিলাম। এবার আপনি একটু দেখেন এই যে টেক্সট এগুলোর প্রত্যেকটার কালার কি হোয়াইট, তাই না। তো আমরা এটাকে সিলেক্ট করব এবং এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিব হোয়াইট, এটাকে সিলেক্ট করে এটারও টেক্সটের কালারটাকে আমরা করে দিলাম হোয়াইট। তো সব কাজ যখন আপনার শেষ, এবার আপনি একটু খেয়াল করেন এই যে এখানে প্রত্যেকটা কন্টেইনারের আপনার কিন্তু হোয়াইট স্পেস আছে, অ্যাডভান্সে গিয়ে আপনার এই হোয়াইট স্পেসটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে আপনি মানে মিলাইতে পারবেন, আর নাইলে এটা মিলবে না। কি মিলবে না, এই যে দেখেন আপনি যদি এখানে যান দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একদম লেগে আছে, কিন্তু আমাদের এটা লাগছে না। তো এটা লাগাতে গেলে মানে মিলাইতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা সেট আপ করে দিতে হবে এরকম করে। তারপর আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা গ্যাপ করে দিব 0, এরপর আমরা একটুখানি
0 করলাম, করার পর এবার আমরা এখানে গিয়ে এটারও প্যাডিংটাকে আমরা বন্ধ করে দিতে পারি। তাহলে দেখেন এখন আর কোনো প্যাডিং নাই। হ্যাঁ, তারপরেও একটুখানি প্যাডিং আছে কোথাও। আমাদের ইমেজটা প্রয়োজনের চেয়ে একটু বড় সাইজ হয়েছে, যে কারণে এরকম। তো এই কারণে আমরা এটাকে করে দিলাম হচ্ছে 45, আর এটাকে আমরা করব কন্টেইনার। এটাকে আমরা করব হচ্ছে 55। এবার দেখেন আমাদের কিন্তু কোনো গ্যাপ নাই, পারফেক্ট আছে। এবং 55 এবার এখানে আসার পরে এটার টপে আমরা প্যাডিং দিব হচ্ছে 25, বটমেও প্যাডিং দিব না, এইটাতে না, এটা 0ই থাকবে। মানে আমাদের যেটাতে কালার আছে সেটাতে আমরা প্যাডিং দিব 25 টপ, 25 বটম। এরপর আমরা এইটাকে ডুপ্লিকেট করি। তো ডুপ্লিকেট করলে দেখেন দুইটা এরকম হলো। এবার আমরা একটু দেখি, এই যে উপরে যেটা আছে এটার এখানে মার্জিনটাকে আমরা 0 করে দিব, নিচে যেটা আছে এটার ক্ষেত্রেও মার্জিনটাকে আমরা করে দিব 0। এরপরও আপনার যখন এটা আসতেছে তার মানে এই যে প্রথম যেটা আছে এটার এখানে এই যে কলাম গ্যাপ আছে, এটা আছে 20, এটাকে আমরা 0 করে দিব। এবার দেখেন দুইটা একটার সাথে একটা পুরোপুরি লেগে গেছে। এবার উপরে যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম এবং এটার প্যাডিং টপটাকে আমরা করে দিই 30। এবার নিচেরটাকেও আমরা প্যাডিং টপ করে দিব 30, আই থিঙ্ক 32 করে দিই, এটাকেও 32, পারফেক্টলি ম্যাচড। ওকে, এবার আমরা জাস্ট ইমেজগুলো চেঞ্জ করব। এই যে ইমেজটা নিলাম, এরপরে আমরা এখানে আবার যাবার পর এই যে টেক্সট এটাকে কপি করে নিলাম, এখানে এটা রিপ্লেস করে দিলাম। আর হচ্ছে আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকে কপি করে নিলাম এবং এবার আমরা এখান থেকে চলে যাব স্টাইল থেকে কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এই সেকশনটাও ডান। এবার আমরা এটার মোবাইল অংশটুকু রেসপন্সিভ দেখব। ভয়ঙ্কর অবস্থা, সমস্যা নেই, আমরা জানি, তাই না? আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাআল্লাহ এগুলো ফিক্স হয়ে যাবে। এটা 45 পিক্সেলের পরিবর্তে এটা হবে 35 পিক্সেল, আর এটা 45 পিক্সেলের পরিবর্তে এটা হবে হচ্ছে 18 পিক্সেল। ব্যাস, এরপর আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে আপনাকে একটু কন্টেইনারগুলো খেয়াল করতে হবে যে কোন কন্টেইনারের পরে কোন কন্টেইনার যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইমেজের কন্টেইনার, এটা হচ্ছে আমাদের মূল কন্টেইনার। এখানে আমরা মেইন কন্টেইনারটাকে সিলেক্ট করে লেআউটে গিয়ে এটাকে আমরা টপ এন্ড বটম করে দিলাম, তাহলে এটা যে উপরে নিচে হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা এটাতে যাব, এটার পিক্সেল না করে পার্সেন্টেজ করে এটাকে আমরা করে দিলাম 100%। এই যে দেখেন, তারপর আমরা নিচেরটাকে ধরে এটাকেও আমরা পিক্সেলের পরিবর্তে পার্সেন্টেজ করে বলে দিব 100%। এই যে এরকম হচ্ছে। তো এই ইমেজটা একটু ছোট, সমস্যা নাই, এটা মোবাইল ভিউতে গেলে সুন্দরভাবে দেখা যাবে। এরপর আমাদের হচ্ছে এই যে টাইটেলের ফন্ট সাইজটাকে আমরা করে দিব 20 পিক্সেল এবং ফন্ট ওয়েটটা 700 আই থিঙ্ক, এবং এখান থেকে এটাও হবে কি 20 পিক্সেল এবং 700, তারপর পাবলিশ। তো আপনাকে তো এই পিএসডি ফাইলটা আমি দিতে পারবো না ইনশাল্লাহ, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সেম স্ট্রাকচারে আপনি একটু ট্রাই করবেন। হ্যাঁ, একদম প্রত্যেকটা জিনিস এরকম ম্যাচিং করতে। ইমেজগুলো তো আপনি আনস্প্ল্যাশ থেকে শুরু করে আরও বিভিন্ন ওয়েবসাইটে আপনি পাবেনই, তো সেখান থেকে আপনি ট্রাই করবেন, তাহলে আপনি এগুলো ভালো শিখতে পারবেন। তো দেখেন এখন কিন্তু আমাদের এটা সুন্দরভাবে দেখাচ্ছে, দেখেন। তো এখানে একটা প্রবলেম যেটা হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, আমরা যখন ধরেন এই পজিশনে আছি তখন এখানে যে আমার নেভিগেশন মেনু আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি যখন এই পজিশনে আছি দেখা যাচ্ছে না, তাই না? তো আমাদের এটা একটু ফিক্স করতে হবে। আমি এখন দেখেন আমাদের নেভিগেশন মেনুর এই প্রবলেমটাও ফিক্স হয়ে গেছে, এখন সব জায়গাতে এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো তাহলে আমাদের এটার কাজও শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে চলে আসলাম এবং এখান থেকে এখন আমরা পেজটাকে একবার রিফ্রেশ দেই। তো রিফ্রেশ দিয়ে দিলাম। এবার আমরা আমাদের ফটোশপে যাই, আমাদের এই এরিয়া শেষ। এবার হচ্ছে আমাদের এই এরিয়া নিয়ে কাজ, প্রাইসিং এরিয়া। তো আমরা আবার এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন এই যে সেকশন, তো আমরা এই সেকশনটাকে এখন ডুপ্লিকেট করে নিই। তো ডুপ্লিকেট করে নেওয়ার পর এবার এটার স্টাইলে যায়, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চুজ করে দিব হোয়াইট কালার, এরকম। এরপর এখানে হচ্ছে আমার যে
এরিয়াটা আছে এটাকে আমি ইমেজ, এটাকে আমি ডিলিট করে দিলাম এবং এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম এবং এই যে ফিঙ্গারপ্রিন্ট সার্ভিস এখানে এখন আমি জাস্ট ডলার সাইনটা দিয়ে দিব। এখান থেকে এখানে গিয়ে এটার সাইজ করে দিব হচ্ছে 80 পিক্সেল, তারপর ফন্ট ওয়েটটা করে দিব 300 এরকম, ব্যাস। তারপর এখানে ফিঙ্গারপ্রিন্টিং প্রাইসিং, ব্যাস। এবার এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ এবং এই ফুল সেকশনটাই আমরা এখন এখান থেকে ডিলিট করে দিতে পারি, কারণ এগুলো আমাদের দরকার নেই। ওকে, এবার আমরা একটা কন্টেইনার এখানে দিলাম ফিঙ্গারপ্রিন্ট সার্ভিসের নিচে। এরপর দেখেন এখানে আমরা এই যে প্রাইসিং টেবিল যেটা, এটা আমাকে বানাতে হবে। তো আমি একটা কাজ করি, আমি দুইটা কন্টেইনার নিই এবং নিচের কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে এই যে টেক্সট আছে এটাকে এখান থেকে কপি করে নিলাম এবং আমরা এই টেক্সটটাকে আমাদের এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে আপনি একটু গেলে দেখেন নো এক্সপার্টিস, এইটুকু অংশ আমরা বোল্ড করে দিব। স্টাইলে গিয়ে টেক্সট লাইনটা সেন্টার করে দিব আর এটার কালার করে দিব প্রাইমারি কালার, ব্যাস। এবার এই কন্টেইনারের ভিতরে আমরা প্রাইসিং টেবিল বানাবো। তো আমরা একটা নিলাম, এইটাকে আমরা পরে ডুপ্লিকেট করব। হ্যাঁ, এবার এইটার ভিতরে আমাদের প্রথমে লাগবে কি দেখেন, একটা হেডার সেকশন, যে কারণে আমরা এটার ভিতরে একটা হেডার এরিয়া নিব। আমরা আবার এখানে যাই, এখান থেকে এখানে যাই, তো এটা হচ্ছে আমাদের হেডার এরিয়া। আমরা প্রথমেই এটার প্যাডিং ট্যাডিং বন্ধ করে দিলাম, একদম নাই। এবার এটার ভিতরে আমরা একটা হেডিং দিব। এরপর আপনি একটু দেখেন এটার টেক্সট হচ্ছে কি ইঙ্ক কার্ডস, তো আমরা এই টেক্সটটাই এখানে দিয়ে দিলাম। ফন্ট সাইজ করে দিব H4, স্টাইলে যায় এটার কালারটা আমরা করে দিব হচ্ছে হোয়াইট কালার। কিন্তু এই যে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে দেখেন, এই কালারটাকে আমরা কপি করে নেই, এখানে গিয়ে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিয়ে দিব। তো স্টাইলে যায় ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে গিয়ে আপনি এই কালারটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা এই কালারটা অনেকবার ব্যবহার করেছি, আমরা চাইলে এটাকে ভ্যারিয়েবল আকারে সেভ করে রাখতে পারতাম এবং এটা রাখাটাই ওয়াইজ ছিল। যাই হোক, তারপর আমরা এখানে গেলাম, যাবার পরে আমরা একটু ফন্টের ব্যাপারে ডিটেইলিংটা দেখি। যেমন এটা সাদা কালারের এবং ফন্ট সাইজ হচ্ছে 26 পিক্সেল, তো এটা হচ্ছে 26, ফন্ট ওয়েট হচ্ছে 700, ফন্ট কালার হচ্ছে হোয়াইট, টেক্সট লাইন হচ্ছে সেন্টার। অ্যাডভান্সে গিয়ে প্যাডিং আমরা দিয়ে দিই 15 পিক্সেল, টপ অ্যান্ড বটম, লেফট অ্যান্ড রাইট সব দিকে। এরপর আমরা এখানে একটা টেক্সট এডিটর নেই, এটার ভিতরে না, আমরা এটা ওপেন করে রাখি, তাহলে আমরা দেখতে পারবো। যেমন এই যে এটার পরে আমরা হচ্ছে কাজ করব, হ্যাঁ, মানে এই কন্টেইনারের ভিতরে। তো আমি এখানে ক্লোজ করব, তাহলে এটা চলে যাবে, মানে আমার এই যে টেক্সট এডিটর যেটা নিলাম সেটা ঠিক আছে। এবার এখানে আমার আসলে টেক্সট এডিটর না নিয়ে দুইটা টাইটেল নেওয়া লাগতো আর কি, সমস্যা নেই। আমরা এখান থেকে হচ্ছে যে প্রসেসিং ফি প্লাস এটা কপি করে নিলাম টেক্সটটাকে, এখানে যাব, এখান থেকে আমরা একটা হেডিং নেই, এটাকে আমরা ধরেন দিলাম, আবার হেডিংটা ভিতরে গেছে। তারপর প্রথমটার মধ্যে আমরা দিলাম হচ্ছে $20, পরেরটার ভিতরে আমরা দিব এরকম। তারপর এটার হেডিংটা হবে হচ্ছে H4, এটার হেডিং হবে H5, এটার টেক্সট লাইন হবে সেন্টার, এটাও টেক্সট লাইনটা কি হবে সেন্টার। তারপর আমরা এখানে যাই, যাওয়ার পরে আমরা একটু দেখি ফন্ট সাইজ হচ্ছে 26 পিক্সেল, কালার হচ্ছে এটা, মানে আমাদের টেক্সটের কালারটা আর কি। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এটা পিক করে আমরা এখান থেকে ফন্ট সাইজ করে দিব 26 আর ফন্ট ওয়েট করে দিব 600, তারপর ফন্ট সাইজ ওর টেক্সট কালার হবে এটা। এরপর আমরা মার্জিনে যাব, এখান থেকে মার্জিন বটম 0 করে দিয়ে আমরা এটাকে -10 করে দিই। এবার এটাকে ডুপ্লিকেট করে এই যে পরের টেক্সটটা জাস্ট বসাই দিব, কপি, পেস্ট, এরপর এটাকে ডিলিট। তারপর এখানে একটু খেয়াল করেন প্রসেসিং ফি, এই টেক্সটটা একটু ছোট 18, তাই না? তাইলে এটার ফন্ট সাইজ কত হবে 18 পিক্সেল এবং
ফন্ট ওয়েট হবে 400 এবং মার্জিন টপ আমরা কমিয়ে দিব। ব্যাস, এরপরে আমাদের এখানে একটা ডিভাইডার হবে। তারপর দেখেন এখানে কিছু টেক্সট কপি করে নেই, এই যে টেক্সট এরিয়ার ভিতরে এটাকে এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আসলে ব্রেকটা কোথায়, লাইন ব্রেক 2 কার্ডস এখানে, তো অনেক গ্যাপ। আমরা আবার একইভাবে স্টাইলে যেয়ে টাইপোগ্রাফিতে গিয়ে লাইন হাইটটা কমিয়ে দিব, টেক্সট লাইনটা সেন্টার করে দিব। তারপর আমাদের হচ্ছে সেম এই যে এরিয়াটা, এটার মতো একটা এরিয়া রাখবে, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আমরা এখন এখানে দিয়ে দিলাম। এরপর এটার ভিতরে লাগবে আমার একটা বাটন, ডিলিট, এবং এখানে আমরা নিব কি একটা বাটন। তো বাটন নেওয়ার পর বাটনের টেক্সট কি, কন্ট্যাক্ট আস, CONTACT, কন্ট্যাক্ট আস। আচ্ছা, স্টাইল, এটার অ্যালাইনমেন্ট হবে টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিংয়ে গিয়ে এটার প্যাডিং হবে 15 এরকম হলো। এবার আমাদের হচ্ছে যে মেইন যে ডিভটা, এই ডিভের অ্যাডভান্সে যায় এটার প্যাডিংটাকে আমরা 0 করে দিলাম। তারপর আমরা এখান থেকে বর্ডার অ্যাড করে দিব। আমরা স্টাইলে যাইলে বর্ডার পাবো, বর্ডারের এখানে এটা হবে হচ্ছে সলিড, বর্ডারের কালার হবে হচ্ছে এটা, এবং এটা হবে কত, 1 পিক্সেলের একটা বর্ডার। এক্সিলেন্ট। বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল। ফাইন। তো এখন আপনি যদি বাইরে কোথাও ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু আমরা যে বর্ডার রেডিয়াস দিয়েছি এটা দেখা যাচ্ছে না। তো এটা আমরা ফিক্স করে ফেলবো কিভাবে, বর্ডারে যাই আবার, এই যে এখানে আমাদের মূল কন্টেইনার এটা, তাই না, এটাতে বর্ডার আমরা 10 না, এটাকে আমরা করে দেই হচ্ছে 15, একটু বড় বর্ডার রেডিয়াস দেই। তারপর এখানে এই যে প্রথম যে রেডিয়াসটা আছে এটার ক্ষেত্রে আমরা আবার এখানে বর্ডার রেডিয়াসে যাব এবং আমাদের টপে লাগবে 15, সব দিকে 15 না, আনলিঙ্ক করে দেই। বটমের এটাকে করে দেব 0, তাহলে এই যে এই সাইডে দেখেন এটা 0 হয়ে গেছে, আর লেফটের এটাকে আমরা করে দিলাম 0, তাহলে উপরে জাস্ট বর্ডার রেডিয়াস থাকবে। এবার আমরা নিচে যেটা আছে মানে এটার বর্ডার রেডিয়াসটা ফিক্স করব। তো দেখেন একটু নিচে আসলে এই যে আরেকটা কন্টেইনার, এই কন্টেইনারেরও আমরা বর্ডার রেডিয়াসে যাব এবং এটার ক্ষেত্রে প্রথম দুইটা হবে 0, হ্যাঁ, আর লাস্টের দুইটা হবে 15 এবং 15। তাহলে দেখেন সুন্দরভাবে আমাদের এখানে বর্ডার রেডিয়াস হয়ে গেল। তাহলে আমাদের এই যে প্রাইসিং টেবিলটা রেডি হয়ে গেছে। এবার আমরা ডুপ্লিকেট করতে পারি, এই যে, তাহলে দেখেন এরকম একদম সুন্দর সেম টু সেম হয়েছে না, এবং আমরা আবারও ডুপ্লিকেট করতে পারি। তাহলে আমাদের 3টা হলো। এবার মেইন যেটা আছে এটাকে সিলেক্ট করে সাইড বাই সাইড দিলেই, সরি, আমরা একটু এখানে যাই, এই কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করলাম, প্যারেন্ট কন্টেইনারটাকে ধরলাম, এটার অ্যালাইনমেন্ট হবে সাইড বাই সাইড। দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু প্রাইসিং টেবিলটা হয়ে গেছে। এবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জাস্ট আমাদেরকে টেক্সটগুলো আপডেট করতে হবে। আমার মনে হয় এটা সেভাবে দেখানোর কিছু নাই, আপনারা এটা পারবেন, তাই না, সমস্যা নেই। তারপর আমরা এটাকে পাবলিশ করে দেই এবং আমরা এখন একটু ট্যাবলেট ভিউতে যাই, ওকে, মোবাইল ভিউতে যাই, ওকে, প্রত্যেকটা জায়গাতে এটা গুড। তারপর ব্যাক করি এবং আমরা এখন এখানে যাব। এখানে যাওয়ার পর এখানেও আমাদেরকে একটা সেকশন তৈরি করতে হবে। আমরা আগে এই সেকশনটা তৈরি করে ফেলি। এই সেকশনের ভিতরে আমাদের জাস্ট 2টা সাইড বাই সাইড এরিয়া, তাহলে আমরা এরকম না নিয়ে আমরা 50-50 একটা এরিয়া নেই। এখানে ইমেজটাকে বসিয়ে দিব, তারপর এটাকে এখানে বসাই দিব। আর এখানে কি হবে দেখেন, প্রথমে আপনার টাইটেলটা হবে। তো আপনি এখানে একটা কাজ করবেন, 2টা কন্টেইনার দিবেন, হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট। এবার উপরে যে কন্টেইনার আছে এই কন্টেইনারের ভিতরে আপনি এখন আপনার টাইটেলটা দিবেন। কোন টাইটেল, আওয়ার ক্লায়েন্ট, এটা। এরপর এই যে ফিঙ্গারপ্রিন্ট প্রাইসিং আছে না, এটাকে আপনি ডুপ্লিকেট করার পর এটাকে ড্রাগ করে এনে এটার ভিতরে দিয়ে দেন।
এবং এখানে আপনি এখন আপনার টেক্সটটা বসায় দেন। দেওয়ার পর এটাকে এখন আপনি লেফট অ্যালাইন করে দেন, এটাকে আপনি ডিলিট করে দেন। এবার একটু ফন্ট সাইজ দেখেন 40, এটার ফন্ট সাইজ কত? ডেফিনেটলি বেশি আছে 40। ওকে, বেশি কনফিডেন্সের সাথে কথা বললে এরকম হয় আর কি। তো এবার যেটা করব সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এটাটাকে আমরা করে দিই 45, আর এটাকে আমরা করে দেই 60, এটাকে করে দেই 40, 60-40। এটা না রে ভাই, এটা 100%, এটা 60। এবার এটার ফন্ট সাইজ 35, ব্যাস হয়ে গেল। এবার এর ভিতরে আপনি একটু খেয়াল করেন, আপনার এখানে দুইটা রো করতে হবে, একটা রো একটা রো। তাইলে আমরা কি করব, এখানে এটাকে এভাবে ডুপ্লিকেট করব, তাহলে একটা রো একটা রো, তাই না? এবার এই প্যারেন্ট আমাদের যেটা আছে, না এটা এরকম হবে না, এটা ডিলিট। এই যেটা আছে এটার ভিতরে আমরা প্রথমে একটা কন্টেইনার নিলাম, এবার এটাকে আমরা ডুপ্লিকেট করব। তারপর আমরা যে মেইন যেটা আছে এটাকে আমরা এখন কি করব, এভাবে দিব, তাহলে দুইটা রো হইল, এই একটা রো এই একটা রো। এবার এটার ভিতরে আমরা কি করব, প্রথমে একটা কন্টেইনার নিব, মানে এই একটা কন্টেইনার। এবার এটার ভিতরে একটা দুইটা লাগবে, তাই না? তাহলে আমরা এটার ভিতরে আবার কি করব, একটা কন্টেইনার দিয়ে এটাকে এখন আমরা দুইটা বানাবো। তারপর আমরা মূল যেটা আছে এটাকে ধরে বলবো কি সাইড বাই সাইড। কলাম গ্যাপ হবে কি 0, অ্যালাইনমেন্ট হবে কি 0। দেখেন এবার আমরা কি করব, এখানে একটা ইমেজ দিয়ে দিব, এবং ইমেজ কি হবে আমরা একটু দেখি, চাইল্ড কেয়ারের ইমেজ, এই যে এটা। এখানে হবে আমাদের টেক্সট, A6 করে দিই, টেক্সট হবে এটা, ফন্ট সাইজ 24 পিক্সেল ছিল, চাইল্ড কেয়ার। এখানে যাই, ফন্ট সাইজ আমরা 24 রাখবো না, আমরা এটাকে 20 করব, কারণ আমাদের অনেকগুলো ফন্ট, এখানে অনেক টেক্সট আছে আর কি, সব বসাইতে হবে। এবার এই যে এটা আছে এটার উইডথটাকে আমরা করে দিতে পারি হচ্ছে 30, আই থিঙ্ক 25 বেটার, এবং এটাকে আমরা করে দিতে পারি 75। ওকে, তাহলে 25 75। এবার এটার উপরে যে এই যে লেয়ারটা আছে এটারও আমরা প্যাডিংটা করে দিব 0, এবং এটারও গ্যাপটাকে করে দিব 0। এবার আমরা এটাকে ধরে, এটা না, আমরা আবার একটু স্ট্রাকচারটা ওপেন করি, এবং আমরা একটু লেয়ারটাকে ঠিকভাবে হিসেব করে ধরার জন্য, এই যে এটা হচ্ছে আমাদের লেয়ার, তাই না? এই লেয়ারটা সিলেক্ট করে আমরা বলবো যে তোমাদের মানে ভেতরে যে টেক্সট আছে এগুলো কি হবে, সেন্টার অ্যালাইন্ড হবে। তাহলে দেখেন এটা পারফেক্টলি হয়ে গেছে। এবার আপনি একটু পিএইচডিতে দেখেন আমার এই পাশে আছে 3টা, তাহলে আমরা এখন সিম্পলি কি করব, এটাকে ডুপ্লিকেট করব 2 3, আমরা আরও একটা ডুপ্লিকেট করি 4। এবার এই যে লাস্টে যেটাকে ডুপ্লিকেট করলাম এটাকে জাস্ট এখানে দিয়ে দিব, দেখেন। এবার এটাকে আবার ডুপ্লিকেট করব 2 3, হয়ে গেল সুন্দরভাবে। কিন্তু সুন্দরভাবে হয় নাই, কিছু একটা ঝামেলা পাকাইছে, আমরা একটু দেখি। ও আচ্ছা, এটা সমস্যাটা হচ্ছে এই যে এই উপরের যে মেনুটা আছে এটার মধ্যে আমাদের এই যে প্যাডিং বটন বন্ধ করে দিলেই এটা দুজনেই একদম পারফেক্টলি সাইজে চলে আসবে, এবং গ্যাপটাকে 0 করে দিতে হবে এই। কিন্তু আপনি যখন ট্যাবলেট ভিউতে যাবেন এরকম, মোবাইল ভিউতে যাবেন এরকম, এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এতগুলা ডুপ্লিকেট একবারে করবেন না, হ্যাঁ? বাকি যেগুলো আছে এগুলো সব এখান থেকে এখন আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন কেন, কারণ হচ্ছে না হলে আপনার কাজ শেষ করতে অনেক সময় লেগে যাবে, হ্যাঁ? আপনি সবসময় চেষ্টা করবেন একটা, যেহেতু এই জিনিসটাই এখন আপনি ডুপ্লিকেট করবেন বারবার, যে কারণে আপনি এখন জাস্ট এই একটাকেই রেসপন্সিভ করবেন, তারপর আপনি জাস্ট এটাকে ডুপ্লিকেট করবেন এরকম। এবার আমাদের ট্যাবলেট ভিউর কাজ শেষ, সরি ডেস্কটপ ভিউ। এবার আমরা যাব ট্যাবলেট ভিউতে। তো ট্যাবলেট ভিউতে যাওয়ার পরে এই যে টেক্সটের সাইজ আছে এটার সাইজটাকে আমরা করে দিলাম হচ্ছে 14 পিক্সেল, ছোট করে দিলাম, পাবলিশ। এবার আমরা যাব মোবাইল ভিউতে। তো মোবাইল ভিউতে যাওয়ার পরে এই যে দেখেন এটার উইডথটা পার্সেন্টেজ করে এটাকে আমি করে দিলাম 20%, আর এটাকে আমি করে দিব
80%, আপনি বুঝতে পেরেছেন অলরেডি। এবার পাবলিশ। এবার আমার এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, মানে নো ম্যাটার হোয়াট স্ক্রিন সাইজ সব জায়গাতে এটা পারফেক্ট দেখা যাবে। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো, বুঝছেন? আমি এটাকে এখন ডুপ্লিকেট করব 2, ডুপ্লিকেট করব 3, তারপর আরেকটা ডুপ্লিকেট করব 4, এরপর 4 নাম্বার যেটা আছে জাস্ট ওইটাকে ড্রাগ করে এনে এই পাশে দিয়ে দিলাম, এই পাশে এটাকে দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এটাকে এখন ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট। এরপর এখন আপনার কিন্তু এটার কাজ শেষ। এখন আপনি জাস্ট কি করবেন, এই যে এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে জাস্ট রিপ্লেস করবেন। এরপর একটা হচ্ছে আমাদের মেডিকেল, এখান আইকনটা হবে কি মেডিকেল আইকন। তারপর এটা হচ্ছে স্টেট পুলিশ, এখানে আমরা দিব স্টেট পুলিশ, আইকনটা হবে স্টেট পুলিশ। এরপর এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এবং আইকন বসিয়ে দিলাম। তারপর গভর্নিং লাইসেন্স, এখানে দিয়ে দিলাম গভর্নিং লাইসেন্স বা ড্রাইভার্স ফর হায়ার পাবলিশ। এবার দেখেন আপনার কিন্তু সব কন্টেন্ট রেডি হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকেই যেটা করে প্রথম দিকে এই পুরো সবগুলোকে একত্রে বসায় তারপরে রেসপন্সিভ করতে যায়। এভাবে যদি আপনি করতে যান আপনার কিন্তু অনেক টাইম লাগবে। কিন্তু এখন দেখেন আমরা যখন এখানে আসছি আমাদের সব জিনিস পারফেক্টলি রেসপন্সিভ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে একটুখানি সমস্যা আছে, সেটা হচ্ছে এই দুইটার মাঝখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, তাই না? তো এটা ফিক্স করে ফেলা কোনো সমস্যা না। আপনি যেটা করবেন এখানে এসে এই যে এই একটা লেআউট, এই একটা লেআউট, তাই না? তো এই লেআউটটাকে ধরে এটার আপনি অ্যাডভান্সে যাবেন এবং আপনি এখান থেকে বটমটাকে এবার কমিয়ে দিবেন, ব্যাস। তাহলে দেখেন এখন ট্যাবলেট মোড, মোবাইল ভিউ, ডেস্কটপ মোড প্রত্যেকটা জায়গাতে আমাদের এই এরিয়াটা সুন্দরভাবে হয়ে গেছে। ও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে যাব, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে যাব। আমরা এখানে যে লাইট বডি ব্যাকগ্রাউন্ড নামে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, বডি লাইট ব্যাকগ্রাউন্ড, এবং এখানে গিয়ে আমরা এটাকে করে দিব 60, তারপর আনলিঙ্ক করে লেফট রাইটে করে দিব 15 পাবলিশ। তাহলে আমাদের এই সেকশনটা শেষ। এরপরে আমাদের আর কি বাকি আছে, আরও 2টা সেকশন বাকি। আচ্ছা, এটা তো খুবই সিম্পল, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। টেক্সটটা কপি করে নেই, সাদা 24। তাহলে এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম। এবার এখানে আমরা ইমেজটাকে বসিয়ে দিই, এই যে ইমেজটা। আর এখানে এই যে এরিয়াটা, এখানে একটা হেডিং দিব, হেডিংয়ের ভিতরে এই টেক্সটটা দিব। আর এই পুরো এরিয়াটাকে এবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে এটা। তারপর টেক্সটের জন্য এটা হবে H4, এখান থেকে এটার কালার হবে হচ্ছে হোয়াইট। টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে আমরা ফন্ট সাইজ ছিল 24, ফন্ট ওয়েট ছিল বোল্ড। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে এটা লেআউটের এখানে গিয়ে এটার টেক্সট অ্যালাইনটা হবে সেন্টার অ্যালাইন্ড। এই যে অ্যাডভান্সে যায় এটার প্যাডিং আমরা প্রথমে 15 দিয়ে আনমার্ক করে এবার আমরা লেফট আর রাইট, আচ্ছা এটা 15 হবে, হ্যাঁ 15, সরি এটা হবে হচ্ছে 40 লেফট রাইট। এই যে এরপর আপনি একটু ডিজাইনে দেখেন এটা কিন্তু একটার সাথে একটা লেগে আছে। তো এটা করা তো খুবই সিম্পল, আপনি দেখেছেন তাই না? গ্যাপ করে দিব আমরা 0। তারপর আমরা এই যে মূল যে লেআউটটা আছে এটাকে আমরা করে দিব হচ্ছে, আপনি একটু দেখেন এখানে এটার এরিয়াটা কতটুকু, 1100।
এই যে দেখেন এখন কিন্তু এটা মোটামুটি অনেক কমে গেছে। এবার এটাকে আমরা একটু কমিয়ে দিই, এটাকে আমরা ধরেন 45% করব, এটাকে আমরা করব হচ্ছে 55 এবং এখানে যাওয়ার পরে আমরা এটার প্যাডিংটা 0 করে দিব, একদম পারফেক্টলি এটা ম্যাচ হয়ে যাবে। এরপর আমরা মূল যেটা আছে এটাকে ধরে এখানে গিয়ে আমরা এটার প্যাডিংটা 15 পিক্সেল করব, এখানে আনলিঙ্ক করে টপে করে দিব 60, বটমেও করে দিব 60। ব্যাস, তাহলে আমাদের এই এরিয়াটা শেষ। এবার আমরা একটু ট্যাবলেট মোড দেখি, মোবাইল ভিউ দেখি। আই থিঙ্ক কিছুই করা লাগবে না, জাস্ট ফন্ট সাইজটা একটু ছোটো করতে হবে। আমি রেসপন্সিভ ফন্ট নেই এজন্য, আর কিছু না। আমি যদি এখান থেকে রেসপন্সিভ ফন্টটা নিতাম তাহলে আমার এই কাজটা এখানে করা লাগতো না। আমরা এখানে এই লেআউটে আমরা একটু প্যাডিং দিয়ে দিব, ধরেন 25 পিক্সেল, পাবলিশ। এবার আমরা ডেস্কটপ ভিউতে যাই এরকম। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা বানানো। তো কন্ট্যাক্ট ফর্মের জন্য আমরা এখন প্লাস প্লাস প্লাস, এখানে যাব স্টাইল, ইমেজ, ইমেজের এখানে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, কই সেটা, কই, আচ্ছা দেখি, হারাই ফেলছি ভাই। ও আচ্ছা, এটা এই যে এটা। তারপর এটার এখানে অ্যাডভান্সে যাব। আচ্ছা তার আগে এখান থেকে ডিসপ্লে সাইজ করে দিব কভার, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যায় এটাকে প্রথমে 15 করি। এবার বটমে হবে হচ্ছে 0 আর টপে হবে হচ্ছে, আমি একটু দেখি কত ছিল, টপে 300। তারপর এটার উইড হবে কত, 850। তো টপে হবে হচ্ছে 300, উইড হবে 850। ওকে, এবার আপনার এখানে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বসাবেন। এখন আপনি কোন কন্ট্যাক্ট ফর্মটা বসাবেন? আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ইউজার যখন মেইল করবে তখন, মানে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করবে তখন সেটা যাতে তার মেলে যায়। হ্যাঁ, এই জন্য আমরা ব্যবহার করব কন্ট্যাক্ট ফর্ম 7। ক্লায়েন্ট যদি বলে যে আমি চাই ইউজার যদি মেইল করে তাহলে সেটা আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবে, তাহলে আপনি ব্যবহার করবেন বিটফর্ম। বিটফর্মের উপর আমার যেহেতু ভিডিও আছে সেটা নিয়ে আমি এখন আর আলাদা করে কথা বলবো না, আমরা কন্ট্যাক্ট ফর্ম ব্যবহার করব। এই জন্য আমি কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করে নিয়েছি। কন্ট্যাক্ট ফর্ম 7 যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার জন্য একটা মেনু ওপেন হবে কন্ট্যাক্ট ফর্ম 7। তো আমি এখানে এই মেনুটা বানিয়েছিলাম সেই সময়, ডিভাইডি মেইন, এটার ভিতরে প্যারেন্ট চাইল্ড আছে। আমি এই যে শর্টকাট আছে এটাকে কপি করে এখানে বসাই দিই, তাহলে আপনি একবারে দেখতে পারবেন এটা কেমন ছিল। শর্ট কোড, আচ্ছা তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার শর্ট কোড। তো এখানে আমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এই যে আমি কন্ট্যাক্ট ফর্মটা বানিয়েছি, এখানে আমি প্রত্যেকটা ডিভ এরকম আলাদা আলাদা করে দেওয়ার ফলে আমি এটাকে ঠিক যেভাবে আমাদের পিএইচডিতে আছে আমরা কিন্তু এখন এরকম সেম করতে পারবো। তো প্রথমে আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজ করি। জাস্ট এইটুকু HTML আমি লিখেছি, দেখেন মেইন ডিভ, এটার ভিতরে নিয়েছি প্যারেন্ট ডিভ, প্যারেন্টের ভিতরে নিয়েছি চাইল্ড। এই আমরা যখন স্টাইল করবো একটু পরে CSS, তখন আপনি এটার স্টাইলিংটা দেখতে পারবেন। তো এখন আমরা যেটা করব প্রথমত সেটা হচ্ছে এই যে এরিয়াটা আছে এটার অ্যাডভান্সে যাব। তো আমরা এখানে যাই, এখান থেকে কন্টেইনার, এটার ভিতরে একটা কন্টেইনার দিব এবং কন্টেইনারের ভিতরে আমরা শর্টকাটটা দিব। তো এবার আমরা প্রথমে কন্টেইনারটা সিলেক্ট করে স্টাইলে যাব, এখান থেকে আমরা এই যে টেক্সটের যে কালারটা আছে এই কালারটা দিলাম। কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই আমাদের ডিজাইনে এটার ভিতর দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, এই জন্য আমরা এটাকে এরকম করে দিলাম। এবার প্যাডিংয়ের এখানে আমরা দিলাম 30 পিক্সেলের একটা প্যাডিং, তাহলে এটা দেখতে ভালো লাগবে আর কি। এবার আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এটা পাবলিশ করে দেওয়ার পর এবার আমরা এখানে যাব, এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে HTML, এটাকে আমরা যে কোনো এক জায়গায় বসাইতে পারি, কোনো সমস্যা নেই। এই HTML দেখা যাবে না। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট STYLE স্টাইল, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরকম করলাম। এবার এর ভিতরে আমরা একটু দেখেন, প্রথমত আমরা যখন এখানে যাব আমাদের এই প্যারেন্টের ভিতরে দুইটা সাইড বাই সাইড হবে, এই জন্য আমরা এখানে যাব, আমাদের আইডি হচ্ছে, দেখেন আমি কন্ট্যাক্ট ফর্মে যাই, আইডি হচ্ছে মেইন, তাই না? তো মেইন আইডিটাকে আমরা পিক করলাম, আইডি মেইন। এর ভিতরে একটা ক্লাস আছে, কি ক্লাস? প্যারেন্ট ক্লাস। এই যে
তাহলে আমরা প্যারেন্ট ক্লাসটাকে এখানে ধরলাম। ধরার পরে আমি জাস্ট কি বলবো, এখানে ডিসপ্লে হবে হচ্ছে ফ্লেক্স, সাইড বাই সাইড চলে আসছে। এবার আমরা আবার দিব আইডি, এই যে সেম মেইন আইডি, ক্লাস হবে হচ্ছে চাইল্ড, এটাকে এখানে বসিয়ে দিয়ে এই করব। এবার এখানে আমরা বলবো কি ফ্লেক্স বেসিস হবে হচ্ছে 48%, তাহলে এরা 48% ফ্লেক্স বেসিস। আচ্ছা, তারপর আমি এবার দুটার মাঝখানে গ্যাপ চাই, তো এই জন্য আমি এখানে ফ্লেক্স বেসিস একটু কমিয়ে দিলাম। এবার এখানে আমি বলবো যে জাস্টিফাই কন্টেন্ট, এটা হবে কি স্পেস স্পেস বিটুইন, BETWW। এবার দেখেন কত তাড়াতাড়ি আমার এই কাজটা হয়ে গেছে, তাই না? এবার আইডি হবে কি মেইন এবং টেক্সট এরিয়া। এটার ক্ষেত্রে আমি কি বলবো যে তোমার হাইট হবে হচ্ছে 100 পিক্সেল। এটা অনেক বেশি উঁচা না, এত বেশি হাইট আমার দরকার নেই তাই। এরপর এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমার একটু, আপনি ডিজাইনে যায় দেখেন, এটা হচ্ছে সেন্টারের লাইন, তাই তো? কন্ট্যাক্ট আস নাও, সাবমিট না, কন্ট্যাক্ট আস নাও। এই যে এখানে কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট আস নাও, সেভ। আচ্ছা, এটাকে রিফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে। আমরা আপাতত ওইদিকে না যাই, আমরা এখানে লিখবো আইডি মেইন। এবার আমরা দিব ইনপুট, এখানে স্কোয়ার ব্র্যাকেট, এটার ভিতরে হবে TYP, টাইপ ইকুয়াল টু, এখানে লিখবো SUBMIT, তারপর এই। এবার আমরা ফটোশপে যাই, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটাকে আমরা নিয়ে নেই। এরপর আমরা এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার এটা, তারপর ফন্ট সাইজ 16 পিক্সেল এবং ফন্ট ওয়েট 700, ওকে। উইড 280 পিক্সেল। আমি 280 বেশি দিতে চাচ্ছি না, কেন? তাহলে আবার আমার মিডিয়া কোয়ারে দিতে হবে। 280 বেশি হলে মোবাইল স্ক্রিনে এটা আবার আপনার স্ক্রল বার চলে আসার সম্ভাবনা আছে। আপনি 280 থেকেও সেফ থাকতে চাইলে 260ও দিতে পারেন। এরপর আমরা এখানে বলে দিব মার্জিন 0 অটো, ওকে। এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক। দেখেন এখন এটা সেন্টারে চলে আসছে। এবার আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এবং এখন আপনি যদি ওয়েবসাইটে যান, ভিজিট করেন, আপনি দেখেন এই যে কন্ট্যাক্ট ফর্ম, দেখেছেন? সুন্দর, ঠিক যেভাবে আমাদের PHP-তে আছে সেম। এবং এখন আপনি যদি, আমরা যেভাবে স্টাইল করেছি, আই বিলিভ এটা পারফেক্টলি মোবাইল ফ্রেন্ডলিও হবে। দেখেন মোবাইল ফ্রেন্ডলি পারফেক্টলি, কোনো সমস্যা নেই। এবার আমরা যেটা করব, আমাদের কিন্তু হোম পেজের কাজ শেষ, হ্যাঁ। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে সে ব্লগ পেজে কাজ করবে। তো দেখেন এটা হচ্ছে ব্লগ পেজ। অ্যাস্ট্রা সিলেক্ট করলে এটা একটা বড় সুবিধা কি, অ্যাস্ট্রার ব্লগ পেজ প্লাস হচ্ছে অন্য যে পেজগুলো, এগুলো এমনিতেই সুন্দর, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে বাটনের কালার, এটা ফিক্স করতে হবে। তো এখন আমরা তো আর কোনো সমস্যা নাই, আমরা এখন এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি, ব্যাক করব। এখান থেকে আমরা এখন চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে, সেখান থেকে আমরা এখন যাব গ্লোবাল থেকে কালারের এখানে গেলে সবই ঠিক আছে। আমরা একটু আমাদের দেখতে হবে হচ্ছে পেজে, তাই না? তো পেজে যাব, পেজে না, সরি, আমাদের দেখতে হবে হচ্ছে বাটন, সরি, গ্লোবাল থেকে বাটন। দেখেন এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, এটা হবে আমাদের এই যে প্রাইমারি যে কালারটা, সেটা এই কালার না, এই কালার। এবং আমরা যখন, এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে হোভার, যখন আপনি হোভার করবেন তখন আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন এবং পাবলিশ করবেন, এবং তখন আপনি রিলোড দিলে এখন দেখেন আমার বাটন। এবার আমার টেক্সট কালার গেছে, তো টেক্সটের কালারটাকে আমরা করে দিব হোয়াইট, ইভেন হোভার করলেও হোয়াইট, পাবলিশ। এবং আমরা এখন এটাকে রিলোড দেই, এখন দেখেন, হ্যাঁ। তো অ্যাস্ট্রাতে এগুলা খুব সিম্পল, এবং অলরেডি আমার চ্যানেলে যেহেতু অনেকগুলো নো কোড কন্টেন্ট আছে, আপনি সেটা দেখলেও এগুলা দেখে ফেলবেন। এবার আমরা ব্যাক করি এখান থেকে, এবং আমরা আবার একটু পেজে যাই, হোম পেজটাকে আবার একটু ওপেন করি। এটা ওপেন করার কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে যে পেজটা আছে, এটাকে আমরা সেভ অ্যাজ টেমপ্লেট করব। তো রাইট ক্লিক করবেন, সেভ অ্যাজ টেমপ্লেট করবেন, এখানে আপনি টেমপ্লেটের একটা নাম দিবেন, হোম।
আমি এটা 2.0 দেই, কারণ হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য আগে যখন কাজ করেছি তখন সেটা হোম পেজ নামে ছিল, হ্যাঁ, এই জন্য। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেস করি। এবার আমাদের কাজ কি দেখেন, আমরা এখন অ্যাড টু পেজেসে যাব এবং এখানে আমরা লিখব অ্যাবাউট, এবং আমরা এখান থেকে চুজ করব এলিমেন্টর ফ্লুইড। চুজ করার পর এবার আমরা এটাকে পাবলিশ করব। ঘাড় ব্যথা হয়ে গেছে, আজকে সকাল থেকে অনেক কাজ হয়েছে। এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এবার আমরা এই ফোল্ডারে প্রেস করে মাই টেমপ্লেটে যাই। আপনি এখান থেকে এখন আপনার টেমপ্লেট চুজ করবেন, না আসলে রিলোড দিলেই চলে আসবে। আসছে, এবার এখান থেকে আপনি আপনার প্যালেটটা সিলেক্ট করবেন। এবার অ্যাবাউট পেজে আপনার এটা লাগবে না, জাস্ট এইটুকু অংশ লাগবে, হ্যাঁ, এই অংশটুকু লাগবে, আর এগুলো কিছুই লাগবে না। তো এগুলো আমরা সব ডিলিট করে দিব এখান থেকে। এবং অ্যাবাউট পেজে আমাদের এই লার্ন মোর এই বাটনটাও লাগবে না। এখানে প্লাস প্রেস করে কন্টেইনার প্রেস করে আমরা এখানে একটা কন্টেইনার নিব, যেই কন্টেইনারে আমরা হচ্ছে এই যে টেক্সট বক্স, এখানে আরও টেক্সট দিব, এরকম আর কি। এবং অ্যাবাউট পেজে আরও অনেক টেক্সট আছে, আরও অনেক ইমেজ আছে, আপনি তো এগুলো সেট আপ বসাতেই পারবেন, তাই না? এতক্ষণ পর্যন্ত দেখেছেন। জাস্ট এরপরে আবার একটা প্লাস দিবেন, সরি, এই কন্টেইনারের মধ্যে আমরা এই প্লাসে যাব, প্লাসের থেকে আমরা আবার ইমেজটাকে ড্রাগ করে এখানে দিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ইমেজ বসাবো। এরপর ইমেজের অ্যালাইনমেন্টটা আপনি স্টাইলে গিয়ে অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করে দিবেন, হ্যাঁ, এরকম একটা একটা করে প্রত্যেকটা কাজ করতে হবে। তো আমি আপাতত আর আগাচ্ছি না, এটাকে এখানে আমরা সেভ করে এক্সিট করে ওয়ার্ডপ্রেস করব, এক্সিট টু ওয়ার্ডপ্রেস, তারপরে আবার ব্যাক করব এবং আমরা একটা নতুন পেজ তৈরি করব যেটার নাম হবে ACRVICE সার্ভিস, এবং এটাও হবে কি এলিমেন্টর ফ্লুইড। তারপর এটাকে আমরা পাবলিশ করে দিব, এডিট উইথ এলিমেন্টর করব, এখানে যাব, এখান থেকে মাই টেমপ্লেটে যাব, ইনসার্ট করব, ওকে অ্যাপ্লাই করব। এখন আপনার কাজটা শেষ, যেহেতু হোম পেজ আমি পুরোপুরি রেসপন্সিভ করে নিয়েছি, এখন আর আমার অনেক কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না আর কি। ওকে, এবং আমরা যদি এখন এই যে এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ, এবং এই দুইটা জিনিস থাকবে সার্ভিস পেজে, এটাও থাকবে, কিন্তু এগুলা থাকবে না, পাবলিশ। আর আমরা আরেকটা লাস্ট পেজ তৈরি করব যেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। এখানে যাই, আমরা সার্চ লিখব হচ্ছে কন্ট্যাক্ট, এটা হবে হচ্ছে এলিমেন্টর ফ্লুইড, পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর, তারপর এখানে প্রেস করে মাই টেমপ্লেট, এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। তো আমাদের হোম পেজও চলে আসবে, কন্ট্যাক্ট পেজ। এবার আমরা যেটা করব দেখেন, আচ্ছা, এবার দেখেন এই যে এটাও কেটে দিই, পাবলিশ। এবার আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করব এবং আমরা এখন হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করব, এবং এই যে গেট ডিরেকশন, হ্যাঁ, এবার এখানে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব। তো অ্যাপিয়ারেন্সে আমরা ড্যাশবোর্ডে যাই, পেজে যাব, পেজে যাওয়ার পরে এই যে অ্যাবাউট পেজ যেটা আছে, অ্যাবাউট পেজ, এই পেজটার ভিউতে আপনি প্রেস করলে লিঙ্কটা পেয়ে যাবেন। তো লিঙ্কটাকে কপি করে নিলাম এবং এখানে যাই আমরা এখন ওই লিঙ্কটা পেস্ট করে দিব। এই যে সার্ভিসের জন্য আমরা যাব কোথায়, সার্ভিস পেজে, এই যে সার্ভিস পেজ। তো সার্ভিস পেজের এই লিঙ্কটা কপি করে নিলাম এবং এই যে এখানে সার্ভিস পেজের মধ্যে আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, পাবলিশ। এবার আমরা ব্যাক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে যাব, এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, এবার আমরা এখান থেকে চুজ করব কোনটা, প্রাইমারি মেনু, সিলেক্ট। এটা সিলেক্ট করলে আপনি এখন আপনার যতগুলো মেনু পেজ আছে সবগুলো পেজকে আপনি সিরিয়ালে পেয়ে যাবেন। ব্লক পেজটা সবার শেষে, এর আগে কন্ট্যাক্ট পেজ, এটা সবার শেষে এভাবে থাকবে, পাবলিশ। কাজ শেষ। এবার আমরা লাস্ট বারের মতো একবার এলিমেন্টর হেডার ফুটারে যাই, এডিট উইথ এলিমেন্টর করে আমরা এখান থেকে জাস্ট এই যে প্রাইমারি মেনুটাকে সিলেক্ট করে দিব, এই যে এই মেনুটা, এটা প্রাইমারি 2 না হয়ে জাস্ট প্রাইমারি হবে আর কি। তাহলে আমাদের সবগুলা লিঙ্ক সুন্দরভাবে কাজ করবে। ওকে, তো আমাদের পুরো ওয়েবসাইটের কাজ শেষ। আমরা এখন ওয়েবসাইটটা রিফ্রেশ দিতে পারি এবং প্রত্যেকটা পেজ এখন সুন্দরভাবে কাজ করবে, দেখেন। ওকে, আচ্ছা, তারপর কন্ট্যাক্টের এখানে গেলে আপনি দেখেন, আমরা যদি এখান থেকে কন্ট্যাক্ট পেজে যাই এবং আপনি যদি এটা এডিট করেন, মেইলে যান, আপনি এখানে দেখেন আমাদের যে মেইলটা, এই মেইলটা কোথায় যাবে, অ্যাডমিন ইমেলে। হ্যাঁ, অ্যাডমিন ইমেল কোনটা, অ্যাডমিন ইমেল হচ্ছে আপনি সেটিংয়ের থেকে যাবেন জেনারেলে গেলে আমরা যে একটা ইমেল দিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ইমেল।
এখন কোনো কন্ট্যাক্টের এখানে কেউ যদি যায় তার নাম দেয়, যেমন ধরুন আমি দিলাম শুভ, হ্যাঁ, ইমেল দিলাম শুভ@gmail.com, হ্যাঁ, তারপরে সাবজেক্টের এখানে দিলাম আই এম দ্য ডেভেলপার, ফোন নম্বর দিলাম 0123456778। এবার দ্য জব ইজ ডান, কন্ট্যাক্ট আস নাও প্রেস করলাম, দেখেন আমাদের ইমেল চলে গেছে। এখন আপনি আপনার ইমেলটা চেক করলে আপনি সেখানে দেখতে পারবেন যে আপনার মেইলটা আপনার ইমেইলে চলে গেছে, যে এই মেইলটাতে, হ্যাঁ, আপনার অ্যাডমিনিস্ট্রেশনে যে ইমেল আছে সেখানে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটাই ছিল, আমাদেরও কাজ শেষ, আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সিম্পলি কী করবো, অ্যাড টু নিউ প্লাগইনে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেট নামে একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করবো। আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে যে কীভাবে আপনি আপনার ওয়েবসাইটটার ব্যাকআপ নেবেন এবং সেটাকে আপনি রিস্টোর করবেন, যে অল ইন ওয়ান WP ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন, হ্যাঁ, এটা ইনস্টল করে এটা দিয়ে আপনি সুন্দরভাবে এখান থেকে কমপ্লিটলি ব্যাকআপটা নিয়ে ওনার ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করে দেবেন। ক্লায়েন্ট যখন এটাকে কনফার্ম করবে যে হ্যাঁ তোমার কাজ ঠিক আছে, তখন এটা করবে। আমার মনে হয়, আমার খুব বেশি মনে নেই, খুব সম্ভবত একটা দুইটা বেসিক এডিটিং ছিল, যেগুলো ফিক্সিং ছিল সেগুলো আমি অলরেডি কাজ করার সময় এখানে করে ফেলেছি, যে কারণে এখানে আর কোনো এডিট নেই। তো এভাবেই আমরা সাধারণত ওয়ার্ডপ্রেসে যখন কাস্টমাইজেশন রিলেটেড প্রজেক্ট থাকে এভাবেই করি। এবং আমি বিশ্বাস করি এখন আপনি আপওয়ার্কের কোনো একটা জব পোস্ট দেখলে বুঝবেন যে এই জব পোস্টে আমার অ্যাপ্লাই করা ঠিক হবে কি হবে না। এরপরে আপনি কিভাবে কভার লেটার লিখবেন সেটাও জানেন, কিভাবে কাজটা নেবেন সেটা আপনি জানেন, কিভাবে কাজটা করবেন সেটাও আপনি জানেন, এবং কিভাবে আপনি কাজটা ক্লায়েন্টকে দিবেন সেটাও আপনি জানেন। এরকম একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম দরকার হয়, এবং এই ভিডিওতে তো আমার ডাবল পরিশ্রম লেগেছে, কারণ সেম কাজটা আমাকে দুইবার করতে হয়েছে। তো এরকম ইফোর্ট দিয়ে আপনাদের জন্য ভিডিও বানানোর পরে আপনারা যদি সেটাতে অ্যাপ্রিসিয়েট না করেন, খুব খারাপ লাগে। ভিডিওতে লাইক করতে পারেন। আর আপনি যদি ডোমেইন হোস্টিং পারচেস করতে চান অবশ্যই হোস্টিঙ্গারকে কনসিডার করতে পারেন। আমি নিজেই হোস্টিঙ্গার যেহেতু ব্যবহার করি, আপনাকে এটা রিকমেন্ড করতেই পারি। আর হোস্টিঙ্গার থেকে যদি ডোমেইন হোস্টিং পারচেস করেন, রিকোয়েস্ট থাকবে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেটা ব্যবহার করতে, সেক্ষেত্রে প্রোকোডার বিডি সাপোর্ট হবে। আর আপনি যদি প্রোকোডার একাডেমির কোর্সগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, সেগুলো আপনি দেখতে পারেন। যত রিসোর্সের কথা বলেছি সব রিসোর্সের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।